এই আকাশ, ঘুম থেকে ওঠ না। মা আর একটু ঘুমাতে দাও না মা। আর ঘুমাতে হবে না, আজ না তোর ভার্সিটির প্রথম দিন। আরে আমি তো ভুলে গিয়েছিলাম, আমাকে আর একটু আগে কেন ডাকলে না? এখন তো তাই বলবি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। আব্বু গুড মর্নিং। গুড মর্নিং। আজ না তোমার ভার্সিটির প্রথম দিন? ও আব্বু, আমি তো ভুলেই গেছিলাম। এর ফাঁকে আপনাদের আমি আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। বাবা মায়ের আদরের একমাত্র সন্তান আমি। এবার ঢাকা ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয়েছি। আমি অনেক মেধাবী ছাত্র, তাই ওখানে চান্স পেতেই ভর্তি হয়ে যাই। তাই সাইকেল করে ভার্সিটির দিকে রওনা দিই। ভার্সিটির সামনে এসে দেখি আমার বন্ধুরা বসে বসে গল্প করতেছে, তাই আড্ডা দিতে আমিও চলে গেলাম। হ্যাঁ দোস্ত, সবাই কেমন আছিস? এই তো সবাই ভালো আছি। তোর এতক্ষণ আসার সময় হলো? তাহলে বল, আসতে দেরি হলো কেন? আসলে সাইকেল করে আসছিলাম তো, তাই দেখি সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেন ভূত দেখতেছে। এই দায়িত্ব, এটা সত্যি আকাশ কিনা? কেন, আমাকে দেখে কি ভূত মনে হচ্ছে? আরে না, তা হবে কেন? যে ছেলে কখনো গাড়ি ছাড়া চলাফেরা করেনি সে কিনা আজ ভার্সিটিতে সাইকেল চালিয়ে আসছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। হয়েছে, আর তোদের বিশ্বাস করতে হবে না। সবাই চল ক্লাসে যাই। তারপর সবাই মিলে ক্লাসে আসলাম, যে যার জায়গা মতো বসে পড়লাম। স্যার এসে রুমে ঢুকলেন। হেই এভরিওয়ান, হাউ আর ইউ? ফাইন স্যার। আজকে তোমাদের ক্লাসে প্রথম দিন, সো সবার কেমন লাগছে? স্যার ভালো লাগতেছে। আজকে যেহেতু ক্লাসে প্রথম দিন, তাই সবার সাথে আগে পরিচিত হওয়া দরকার। তারপর স্যার একে একে সবার সাথে পরিচয় হলেন, কারণ এখানে যে সব ছেলেমেয়েরা ভর্তি হয়েছে সবাই ধনী পরিবারের লোক। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম আকাশ চৌধুরী। তোমার বাবা কি করেন? আমার বাবা ছোট একটা সরকারি চাকরি করেন। এই কথা শুনে আমার বন্ধুরা এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো চিড়িয়াখানার প্রাণী। তারপর ক্লাস শেষ করে সবাই চলে আসলাম। তুই এটা কি করলে? কি করলাম? সবার থেকে নিজের পরিচয় গোপন করলি কেন? আমি চাই না আমার পরিচয় কেউ জানুক। আচ্ছা আমি বাসায় গেলাম, বাই। তারপর বাসায় এসে ঘুম দিলাম। পরদিন আবার ভার্সিটির দিকে রওনা দিলাম। সাইকেল নিয়ে ঢুকতে একটা অ্যাক্সিডেন্ট। আমার সাইকেলের সাথে ধাক্কা খেয়ে একটা মেয়ের স্কুটি আয়না ভেঙে গেছে। মেয়েটা যেভাবে তাকিয়ে আছে মনে হয় আমাকে খেয়েই ফেলবে। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে, রূপের বর্ণনা করে শেষ করা যাবে না। আমি তো দেখি ক্রাশ খাইছি। হঠাৎ মেয়েটির ডাকে ঘুর কাটলো। সরি। সরি বলে কি সব ঠিক হয়ে যাবে? মানে? আমার স্কুটি যে নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করে দিবে কে? আমি রিপেয়ার করে দেব। বলুন কত টাকা লাগবে? 5,000 টাকা দিন। এতগুলো টাকা কোথা থেকে দেব? যেখান থেকে পারেন। তারপর আমার বন্ধুদেরকে ফোন করলাম, ওদের কাছ থেকে টাকা নিয়ে মেয়েটিকে দিয়ে দিলাম। তারপর ক্লাসে চলে আসলাম। তারপর স্যার ক্লাসে চলে আসলো, অঙ্ক করাতে শুরু করলো। স্যার সবাইকে প্রশ্ন করলেন এক এক করে, কিন্তু কেউ উত্তর দিতে পারলো না। আমি অনেক মেধাবী ছিলাম, তাই স্যারের সকল প্রশ্নের উত্তর দিলাম। ক্লাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষ করে সবাই আমার অনেক প্রশংসা করলো। অনেক ছেলে মেয়ে আমার সাথে বন্ধুত্ব করে, আমিও কাউকে না করিনি। তারপর আমরা বন্ধুরা মিলে বাসায় চলে আসলাম। এসে থেকে আম্মু লাঞ্চ করতেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। ফ্রেশ হয়ে এসে আম্মুর সাথে বসলাম। তুই দেখি অনেক চেঞ্জ হয়ে গেছিস। কই আম্মু, ঠিকই তো আমি। এখন আর আগের মতো চলাফেরা করিস না। তোর শরীর ঠিক আছে তো বাবা? আমার আবার কি হবে, আমি ঠিক আছি। আম্মু তোমাকে একটা কথা বলবো। কি কথা? আম্মু আজকে একটা মেয়েকে দেখে আমার অনেক ভালো লেগেছে। ও মা, তাই? তা মেয়েটার ব্যাপারে কিছু জানিস? না আম্মু, আম্মু মেয়েটা আমার থেকে আজকে 5,000 টাকা নিয়ে গেল। কেন? তারপর আম্মুকে সব ঘটনা খুলে বললাম। আম্মু তো হাসতে হাসতে শেষ। আচ্ছা হয়েছে, আর বলতে হবে না। তারপর বন্ধুরা মিলে বিকেলবেলায় পার্কে ঘুরতে গেলাম। সেখানে অনেক মজা করলাম সবাই। হঠাৎ দেখি কলেজের মেয়েটা তার বান্ধবীদের নিয়ে ঘুরতে এসেছে, কিন্তু টিকিট কাউন্টারে তাদের নিয়ে কিছু সমস্যা হচ্ছে। আমি পকেট থেকে মোবাইল বের করে কাউন্টারে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম ওখানে এত ভিড় কেন। তখন তারা বলতেছে স্যার মেয়েটা ভিআইপি টিকিট চাচ্ছে। এদের সমস্যাটা কোথায়? টিকিট তো শেষ। আচ্ছা ওদের ভিতরে আসতে দাও, তবে টাকা নেবে না। ওকে স্যার। তারপর মেয়েগুলোকে ভিতরে আসতে দেওয়া হলো। হঠাৎ দেখি মেয়েটি আমার সামনে। এই যে মিস্টার, অমন করে কি দেখছেন?
কই কিছু না তো। এই নিন ধরুন। কি আছে এটাতে? আজ সকালে যে টাকাগুলো দিয়েছেন ওই টাকাগুলো। কিন্তু ওটা তো আমি আপনাকে ক্ষতিপূরণ দিয়েছি, আমার লাগবে না। আপনাকে নিতে বলছি নিন। তারপর বাধ্য ছেলের মতো টাকা নিয়ে নিলাম। ততক্ষণে আমার বন্ধুরা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখছিল। বন্ধুরা মিলে পার্ক থেকে বেরিয়ে আসলাম। ওখান থেকে এসে বন্ধুদেরকে ট্রিট দিতে হলো। বাসায় এসে মেয়েটার কথা ভাবতেছি। যতটা খারাপ ভেবেছিলাম ততটা না। প্রতিদিনের মতো নাস্তা করে ভার্সিটির দিকে রওনা দিলাম। রাস্তায় মেয়েটির সাথে দেখা। দৌড়ে মেয়েটির সামনে গেলাম। হেই, আমি আকাশ। আমি সাজ। আপনার নামটা অনেক সুন্দর। থ্যাঙ্কস, আপনার নামটাও অনেক সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি এভাবে দাঁড়িয়ে কথা বলবো না ভার্সিটির দিকে যাব? ও হ্যাঁ, চলুন। এরপর কথা বলতে বলতে ভার্সিটি চলে আসি। বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। সাজ ক্লাসরুমে চলে গেল। ক্লাসে এসে আমি পুরো অবাক, কারণ সাজ আমার সাথে একই ক্লাসে পড়ে। সাজও আমাকে দেখে শকড খেল। দুজনেই কিছু বলার আগে স্যার চলে আসলো। প্রতিদিনের মতো স্যার আমার প্রশংসা করতেন। এদিকে মেয়েটিও ক্লাসের টপার ছিল। এদিকে আমি প্রতিদিন সাজের দিকে তাকিয়ে থাকতাম। তা আমার বন্ধুরা বুঝতে পেরে, কিরে আজকাল মন কোন দিকে থাকে? কই কোনো দিকে না তো। দোস্ত, সাজ মেয়েটা কিন্তু হ্যাপি। ওই এভাবে তাকিয়েছিস কেন? শালা সাজকে আমি পছন্দ করি, সো ও তোর ভাবি হবে, বুঝলি? সবাই মিলে চিৎকার করে উঠল। দোস্ত, ট্রিট এখনই দিতে হবে। হ্যাঁ অবশ্যই, আমার বাপের হোটেলে গিয়ে খেয়ে আসিস। সবাই মিলে দোস্ত, তাহলে এখনই চল। আগে মেয়েটার ব্যাপারে সকল ইনফরমেশন এনে দিবি, তারপর। তুই কিছুই চিন্তা করিস না, সব ইনফরমেশন এনে দিব। এইভাবে চলতে থাকে দিন। পরদিন কলেজে এসে আমি পুরো অবাক। সাজ আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য হাত বাড়িয়ে দিল। আমিও কিছু না ভেবে ফ্রেন্ডশিপ করে নিলাম। তারপর সাজ ক্লাসে চলে গেল। একটু পর দেখি বন্ধুরা এক এক করে গাড়ি নিয়ে ভার্সিটিতে ঢুকতেছে। কিরে, কোন খোঁজখবর পেয়েছিস? হ্যাঁ দোস্ত। তাহলে বল না। তারপর আর কি, ওরা আমাকে যা বললো শুনি তো আমি পুরাই শকড। পরে সবই ক্লাসে চলে গেলাম। এদিকে সাজের সাথে আমার বন্ধুত্বটা আরও গভীর হয়ে উঠল। পরদিন কলেজে গিয়ে দেখি সাজ ও তার বান্ধবীরা বসে আছে, সাথে আমার বন্ধুরাও। আমি ওদের সাথে অ্যাটেন্ড করি। ওখানে বসার আগেই সাজ আমাকে টেনে নিয়ে গেল। কি রে, এভাবে টেনে আনলি যে? তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? কই কিছু না তো, কি লুকাবো? মনে মনে ভাবলাম ওরা কিছু বলে দিনি তো। তুই নাকি আমাকে ভালোবাসিস? তোকে কে বলেছে? আমি সব জানি, এবার প্রপোজ কর। এখন ফুল কোথায় পাবো? দেখি বন্ধুরা দৌড়ে এসে ফুল দিয়ে গেল। তারপর আমিও হিন্দি সিনেমার নায়কের মতো হাঁটু গেড়ে ওকে প্রপোজ করলাম। সাজ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আকাশ। এভাবে চলতে থাকে আমাদের সম্পর্ক। সাজের বান্ধবীরা ও আমার বন্ধুরা বসে গল্প করতেছিলাম। হঠাৎ খেয়াল করলাম শাকিল সুমির দিকে তাকিয়ে আছে, সুমিও শাকিলের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে, শুধু কি তাকিয়ে থাকলে চলবে? কথাবার্তা কি বলবি? ওদেরকে আলাদা কথা বলার জন্য পাঠিয়ে দিলাম। পরে যে যার মতো বাড়িতে আসতে যাব, তখন সাহায্য বায়না ধরলো শপিং করবে। কেয়ার করার ওর সাথে চলে গেলাম। আমি ওকে আমার এক পরিচিত শপিং মলে নিয়ে গেলাম। গেট দিয়ে ঢুকবো, সিকিউরিটি আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাহেব? ভালো, আপনি? সাহায্য, চলো আমরা ভিতরে যাই। উনি কি তোমাকে চেনে? বললাম না, আমার পরিচিত। ও, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি না এর আগে কখনো এত বড় শপিং মলে আসিনি। সত্যি করে বলো, তোমার বাবা তো কোটি কোটি টাকার মালিক, আর তুমি একথা বলতেছ? তাতে কি, আমার স্বামীর তো আর নেই। এই কে তোমার স্বামী? কেন, তুমি? আমাদের তো এখনো বিয়ে হয়নি, আর তুমি স্বামী বানিয়ে ফেলেছো এরই মধ্যে? না হলে কি হবে, একদিন না একদিন তো হবেই। তোমার বাবা আমাকে মেনে নিবে তো? তা পরে দেখা যাবে। তাছাড়া আমি বাবার একমাত্র মেয়ে, আমার কথা আব্বু কখনো ফেলতেই পারবে না, তাই ওসব পরে ভাবা যাবে। এখন চলো তো। আচ্ছা, আমরা এখানে কি কিনবো? শাড়ি কিনবো। আচ্ছা চলো, ওই দোকানে অনেক ভালো শাড়ি পাওয়া যায়। কিন্তু তুমি তো কখনো শাড়ি পরোনি, আর আমিও দেখলাম না কখনো শাড়ি পরতে তোমাকে। তুমি কি করে জানো ওই দোকানে ভালো শাড়ি পাওয়া যায়? এর আগে অন্য কোনো মেয়েকে নিয়ে আসছো নাকি? আরে কি যে বলো না, আম্মুর জন্য কিনতাম তো, তাই সেজন্য জানি আমি। ও আচ্ছা, তাহলে চলো শাড়ি দেখি। সেজন্য সাজকে নিয়ে দোকানের ভিতরে গেলাম। দোকানদার আমাকে দেখে বলে উঠলো, আরে স্যার, কেমন আছেন? অনেক দিন পর এলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু ইনি কে? আমার হবু বউ।
কথাটা বলে সাজের দিকে তাকিয়ে দেখে সাজ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই বলে উঠি, তাকিয়ে থাকলে হবে না কিছু কিনবে? ও হ্যাঁ, কিনবো তো, তবে তোমার পছন্দের। ওকে, ওই শাড়িগুলো দেখান তো। ওখান থেকে 3টে শাড়ি সাজের পছন্দ হলো। আঙ্কেল 3টে দিয়ে দিন। ওই শাড়িগুলোর দাম কত? 5 লক্ষ টাকা। এই 3টা শাড়ির দাম এতগুলো টাকা? আর আপনি বলছেন সামান্য? আপনাকে টাকা দিতে হবে না। কেন? আপনার কাছে থেকে আমরা টাকা নিতে পারবো না। সাজ চলো, ওনারা টাকা না নিলে কি আর করার, চলো আমরা বেরিয়ে পড়ি। ওকে, কিন্তু কেন নেবেন না তা তো বলবেন। আপনি আমাদের লাকি কাস্টমারের, সেজন্য আপনার জন্য শাড়িগুলো একদম ফ্রি। ঠিক আছে, আজ তাহলে আসি। আমি সাজকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে আসলাম। সাজ, একটা কথা বলবো? কি কথা? সাজ, গাড়ি আজকে আমি চালাই। তুমি গাড়ি চালাতে পারো, তাছাড়া এমনভাবে বলার কি আছে? যা কিছু আছে আমার তা তো তোমারই। তবুও বলে নিলে ভালো না? আসছে আমার বলার মানুষ কই? কিস দেওয়ার সময় তো একবারও জিজ্ঞাসা করে দাও না। আরে, এটা আর ওটা কি এক হলো নাকি? সময় পেরিয়ে যাচ্ছে, চলো। গাড়ি চালিয়ে ওখান থেকে চলে এসে একটা নামকরা পার্কের সামনে আসলাম। আমরা এখানে কেন আসলাম? রোমান্স করতে, এছাড়া আর কি করব। কিন্তু এত বড় লাইন, টিকিট পেতে তো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। কিছু হবে না, তুমি আমার সাথে চলো। তারপর সাজকে নিয়ে ভিআইপি গেট দিয়ে ঢুকলো। টিকিট ছাড়া কি যেতে দিবে? আরে তুমি দেখো না কি হয়। সিকিউরিটি গার্ড আকাশকে সালাম দিল, সালাম নিয়ে ভেতরে চলে গেল। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি? তোমার আসল পরিচয় কি? মানে? শপিং মলের দোকানদার আমার থেকে টাকা নিল না, আর তাও আবার 5 লক্ষ টাকা। বলল নাকি লাকি কাস্টমার, সেই জন্য নেয়নি। এটা আমার কি দোষ? তুমি তোমার মায়ের জন্য ওই দোকান থেকে না শাড়ি কিনতে? হ্যাঁ, কিন্তু কেন? তোমার বাবা তো সরকারি চাকরি করে, তাহলে মাসিক বেতন কতই বা হবে? আর তোমার মা লক্ষ লক্ষ টাকা শাড়ি পরে। সব কিছু আমার কেমন জানি লাগে। তেমন কিছুই না, চলো কফি খাই। ওইসব নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। ওকে, চলো। কফি খেতে এখানকার বিখ্যাত কফি শপে গেলাম। খাওয়া শেষ করে সাজ আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। ওখান থেকে একটু হেঁটে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সাজকে কল দিলাম। সাজ, একটু শোনো না। কি বলবে? আমি এখনো ফ্রেশ হইনি। আজকে রাতে শাড়ি পরবে? কেন? তোমাকে শাড়িতে কেমন লাগে দেখতে ইচ্ছা করছে। কিন্তু রাতে তো বাহির হতে পারবো না, কারণ আব্বু রাতে বাইরে যেতে দিবে না। সমস্যা নেই, তুমি রাতে 11টার সময় রেডি হয়ে ছাদে আসবে। আমি ওখানে অপেক্ষা করবো তোমার জন্য। কার ছাদে? কেন, তোমাদের ছাদে আসবে। তুমি কি করে আসবে? তা তুমি আমার উপর ছেড়ে দাও। ওকে, বাই। রাত 10টা 30 দড়ি বেয়ে সাজদের বাইরের ছাদে উঠলাম। অপেক্ষা করতে থাকলাম সাজের জন্য। আশা কোনো নামই নেই, তাই ওকে দেখার জন্য ওর রুমে চলে গেলাম। রুমে ঢুকে দিকে সাজ শাড়ি এদিক ওদিক করছে, কিন্তু কিছুতেই পরতে পারছে না। সাজ আমাকে দেখে চমকে ওঠে। এ কি, তুমি? হ্যাঁ, আমি। তুমি এখানে কি করে এলে? কেন, দরজা দিয়ে? আরে আমি তো বলিনি, তোমাকে আসতে কেউ দেখেনি তো। আরে না, তোমার আসতে দেরি দেখিনি। তুমি শাড়ি পরতে জানো না। না। আকাশ শাড়ির কুচি ফেলে দিয়ে, আমি পরিয়ে দিই। তুমি শাড়ি পরাতে পারো নাকি? পারি তো। তাহলে দাও। শাড়ি পরাতে থাকি। শাড়ি পরাতে পরাতে ওর শরীর স্পর্শ করলে সাজ চমকে ওঠে। সাজ আমাকে হঠাৎ জড়িয়ে ধরলো। আমিও সাজকে জড়িয়ে ধরলাম। শাড়ি পরা শেষ হলে সাজের দিকে তাকিয়ে মনে হলো যে আসমানের পরীকে হার মানাবে। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। কি দেখো? তোমাকে। যা। আচ্ছা, আমি চলি, অনেক রাত হয়েছে। আচ্ছা, আসি। তবে একটা জিনিস পাওয়া রয়ে গেল। কি সেটা? আকাশ সাজের কাছে এসে পাওনাটা হলো সাজকে লিপকিস করে, যার জন্য সাজ মোটেও প্রস্তুত ছিল না। সাজ হা করে তাকিয়ে আছে। সাজ, গুড নাইট। গুড নাইট। আমি ছাদে আসি, সাজও আমার পিছনে ছাদে আসে। কি হলো, তুমি এখানে? তুমি ছাদে কেন এসেছো? বাসায় যাব, সেজন্য দড়ি বেয়ে এখন নিচে নামবো। ছাদ থেকে কিভাবে যাব? চলো, গেট দিয়ে যাব। চলো। সাজ ছাদ থেকে নিচে নামে, এরপর দরজা খুলে দেয়। আকাশ ওখান থেকে বাহির হবার আগেই লাভ ইউ কপালে চুমু দিয়ে লাভ ইউ টু। ওখান থেকে বাহির হয়ে আকাশ ড্রাইভারকে ফোন করে গাড়ি আনতে বলল। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে আকাশ সে গাড়ি করে বাসায় চলে আসলো। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, ভার্সিটির দিকে রওনা দিলাম। যাওয়ার আগে আব্বুকে বললাম আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে। ভার্সিটিতে গিয়ে দেখি শাকিল আর সুমি জুটিয়ে প্রেম করছে।
অন্যদিকে দেখি অন্তর একটা মেয়ের পেছনে হাঁটতেছে। অন্তরকে গিয়ে ধরি, কিরে কবে থেকে শুরু করলি? কি কবে থেকে শুরু করলাম? এই যে প্রেম। মেয়েটাকে কিভাবে পটাবো আইডিয়া দে। মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে, ওকে বিয়ে করতে চাই দোস্ত। অন্তরকে সব কিছু বুঝিয়ে দিলাম। ক্লাসে এসে যা দেখলাম মোটর প্রস্তুত ছিলাম না। শ্বাসকে রুমের ভিতরে কয়েকটা ছেলে বিরক্ত করছে, তাই রুমে ঢুকে সবাইকে মানা করা সত্ত্বেও কেউ কোনো কথা শুনতে চাইছে না। পরে ওখান থেকে একটা ছেলেকে চেনা চেনা লাগছে, ওর নাম তো জসিম। জসিম বলে ডাক দেওয়াতে সবাই আমার দিকে তাকালো। জসিম আমাকে দেখে ভয় পেয়ে গেল, সবার সামনে আমার কাছে এসে মাফ চাইলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে যে জসিম কলেজের কাউকে ভয় পায় না, সে কিনা আমার কাছে মাফ চাইছে। জসিমকে দেখে ওর ছেলেরা দাঁড়িয়ে আছে, ও ওদেরকে ধমক দিয়ে আমার কাছে মাফ চাইতে বলে। আমি ওখান থেকে শ্বাসকে নিয়ে চলে আসতে চাইলে জসিম আমার পা ধরে থাকে আর বলে, প্লিজ ভাইয়া আমাকে মাফ করে দিন, নইলে আমি পা ছাড়বো না। ওকে মাফ করে দিলাম, ভবিষ্যতে যেন না দেখি। ওকে স্যার, আমি কখনো আর মেয়েদের বিরক্ত করব না। আচ্ছা ঠিক আছে যা। আমি শ্বাসকে নিয়ে ক্লাস না করে চলে আসলাম। এদিকে অন্তর তো প্রেম করা শুরু করে দিয়েছে। ও তোমাদের তো অন্তরের জিএফের নাম বলা হয়নি। ওই মেয়েটির নাম হলো কলি। কলিও ক্লাসে কম সুন্দরী না, যে কোনো ছেলেও ওর প্রেমে পড়ে যাবে, যেমন আমার বন্ধু অন্তরও পড়েছে। এরপর থেকে ওদের প্রতিদিন দেখা, কথাবার্তা আরও অনেক কিছুই যা তোমাদের জানা দরকার নেই ওদের ব্যাপারে, ওরাই বুঝুক। এদিকে শাকিলকে একটা ফোন দিলাম। দোস্ত কই তুই? ভার্সিটিতে? একদম মিথ্যা বলবি না, তুই ভার্সিটিতে নেই, কারণ আমি তোকে সব জায়গায় খুঁজেছি। তুইও কি কম মিথ্যা বলিস? আমি আবার কি মিথ্যা বললাম? সাজকে তোর আসল পরিচয় দিলি না যে। আচ্ছা বাদ দে, রাতে পার্টি আছে, সুমিকে নিয়ে চলে আসিস। ওকে। ওদিকে অন্তরকে ফোন করে ওর জিএফকে নিয়ে পার্টিতে চলে আসতে বললাম। আপনারা হয়তো ভাবছেন বন্ধুদের কেন তাদের জিএফকে নিয়ে আসতে বললাম। আরে ভাই চিন্তা করবেন না, আমিও জিএফকে নিয়ে আসবো। রাতে সব বন্ধুরা তাদের জিএফদেরকে নিয়ে আসলো। শালা আকাশেরই কপাল খারাপ, কারণ আকাশের জিএফ আসতে পারেনি। সেজন্য বন্ধুরা জিজ্ঞেস করেছিল কেন আসেনি। পরে আকাশ ওদের বলে দেয় কেন আসেনি। এইদিকে আকাশের অন্য বন্ধুরাও চলে এসেছে। ওরা সবাই অনেক মজা করে। পার্টিতে ওরা একটা গেম খেলে, যার জন্য লটারিতে আলাদা আলাদাভাবে সবার নাম থাকবে। যে যার নাম পাবে তার সম্পর্কে সত্যি কথা বলতে হবে। প্রথমে লটারি শাকিল তুলল। লটারিতে অন্তরের নাম ছিল। অন্তর তো অনেকটা ঘাবড়ে গেল, শাকিল ওর সম্পর্কে কি বলবে যদি উল্টাপাল্টা কিছু বলে। অন্তরের যে ভয়টাই পাচ্ছিল শাকিল অন্তরের সম্পর্কে সত্য বলার তো দূরের কথা, যে সব মিথ্যে কথা বলেছে অন্তরের তো মুখ শুকিয়ে গেছে, বেচারা কিছু বলতেও পারছে না। ওইদিকে কলি অন্তরের দিকে যেভাবে তাকিয়ে আছে মনে হয় অন্তরের এক্ষুনি অন্তরকে খেয়ে ফেলবে। শাকিল অন্তরের সম্পর্কে কি বলেছিল তা আপনাদের না জানলেও চলবে আশা করি, কারণ সব কথা তো আর শেয়ার করা যায় না। শাকিলের পরে অন্তর লটারি উঠালো, তাতে শাকিলের নাম পেল। অন্তু কম কিসের, শাকিলের উপরও সব মিথ্যে বলে শাকিল আর সুমির মধ্যে ঝগড়া বাজিয়ে দিল। ওদের ঝগড়া দেখে আকাশ হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। একে একে সবার নাম শেষ করে এইবার আকাশের পালা। আকাশ লটারিতে সাজের নাম পেয়েছে। আকাশও সাজের সম্পর্কে যা জানে তা ওদের সব বলতে থাকলো। সবাই হাতে তালি দিল। এখানে শেষ নয়, এখনও রুবেল বাকি রয়ে গেল। দুর্ভাগ্য, আকাশের নাম গিয়ে উঠল রুবেলের হাতে। রুবেল আকাশের সম্পর্কে সব বলতে থাকে। গেম শেষে কলি আর সুমি আকাশকে ওখান থেকে উঠিয়ে একটু পাশে নিয়ে যায়। কিরে ডাকছিস কেন? তোমার নামে এগুলো কি শুনছি? কোনগুলো? কেন তুই জানিস না আমরা কিসের কথা বলছি? কি বলবো বুঝতে পারছি না। সাজ কি এসব কিছু জানে? না, ওকে আমার ব্যাপারে এইসব কিছু বলেনি। কিন্তু কেন বলিসনি? আমি সবসময় চাইতাম কেউ আমাকে ভালোবাসুক আর পরিচয় জেনে নয়, যা আমি সাজের মধ্যে পেয়েছি। আজ আমি সত্যি অনেক লাকি। আমার বান্ধবীটাও অনেক লাকি যে আপনার মতো বয়ফ্রেন্ড পেয়েছে। আমার একটা কথা রাখবে? কি? আমার আসল পরিচয়ের জন্য সাজ না জানে। ওকে জানবে না। ওকে চলো, বাইরে ওরা অপেক্ষা করছে। ওখান থেকে যে যার মতো বাসায় চলে যাই। রাতে গিয়ে শুয়ে পড়ি। ঘুমানোর আগে সাজকে ফোন দিলাম, কাল ভার্সিটিতে যেতে পারবো না, নয়তো পাগলিটা গিয়ে বসে থাকবে। সাজ বলল আচ্ছা ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে অফিসের দিকে রওনা দিলাম, কারণ আমাদের কোম্পানিতে নাকি কিছু আইনগত সমস্যা হয়েছে, তাই আমাকে যেতে হবে, নইলে কোম্পানির বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। অফিসে গিয়ে নিজের রুমে গেলাম। ম্যানেজারকে বললাম সব ফাইল নিয়ে যেন আমার কেবিনে চলে আসে।
ফাইলগুলো দেখে বুঝলাম অনেক সমস্যা আছে যা সমাধান করতে সময় লাগবে, কিন্তু আমার কাছে অতটা সময় ছিল না। ওইদিকে অফিসে সিআইডি ইন্টারভিউ অফিসার সাথে পুলিশ এসে কোম্পানির সকল ডকুমেন্ট চেক করতে লাগলো। হঠাৎ তারা আমাকে দেখে চমকে উঠলো। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ, এটা আমারই কোম্পানি। আসলে আমরা জানতাম না যে এটা আপনার কোম্পানি। জানলে আমি কোনোদিনও আসতাম না এখানে। ঠিক আছে, চলো আমরা ওই দিকটায় দাঁড়িয়ে কথা বলি। ওকে স্যার, বলুন। তোমরা যা শুনেছো তাই ঠিক। এখানে আমি না আসাতে অনেক সমস্যা হয়ে গেছে, তাই ওইগুলো ঠিক করতে সময় লাগবে। তাহলে স্যার আমরা কি করব? হ্যাঁ স্যার, আমরা অফিসে গিয়ে কি বলবো? আচ্ছা, তোমাদের কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিচ্ছি। ফোন করে হেড অফিসে বলে দিলাম। আচ্ছা, তোমরা আসতে পারো, বাকিটা আমি দেখে নেব। আকাশ কাজ শেষ করে সাজকে ফোন দিল। কেমন আছো? ভালো, তুমি? এখন দেখা করতে পারবে? কোথায় আসতে হবে বলো? আজকে চিড়িয়াখানা যাব, চলে এসো। ওকে, কিন্তু কখন আসবো? দুপুর 3টায়। ওখান থেকে চিড়িয়াখানার দিকে রওনা দিল আকাশ। গাড়ি থেকে নেমে চা খাচ্ছিল, তখন দেখে সাজ ফোন দিচ্ছে। সেজন্য কলটা রিসিভ করে। কই তুমি? এই তো গাড়ি থেকে নামতেছি। তুমি কোথায়? এই তো টিকিট নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, 1 মিনিট দাও, আমি আসতেছি। সাজ চলে আসাতে ওখানে ভিতরে ঢুকলাম। অনেক মজা লাগতেছে। দুজনেই অনেক ঘোরাঘুরি করলাম, অনেক সুন্দর সুন্দর প্রাণী দেখলাম, তাদের ছবি তুললাম। হঠাৎই সাজ বলে উঠল, এই দেখো, ছেলেটাকে চেনা চেনা লাগছে। কই দেখি। আরে, এ তো শাকিল, আমার বন্ধু। ওর সাথে মেয়েটাকে? মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। চলো গিয়ে দেখি। যাওয়াটা কি ঠিক হবে? তোমাকে অত চিন্তা করতে হবে না, চলো তো। ওকে চলো। আকাশ আর সাজ গিয়ে সামনে দাঁড়াতে ওরা দুজনেই চমকে উঠল। তার চেয়ে বেশি চমকে উঠল মেয়েটা, কেননা মেয়েটা ছিল সুমি। আরে দোস্ত, এখানে যে আসবি আমাকে একবারও বললি না? তোমাকে কি বলবো, আমার বান্ধবী আমাকেও তো কিচ্ছু বলেনি। দোস্ত, তোরে আমি কল করছিলাম, কিন্তু তুই তো আমার কল ধরিসনি। সরি রে, মিটিংয়ে ছিলাম। আসলে ভাইয়া, আপনাদেরকে আসার জন্য কল করেছিলাম, কিন্তু আপনি তো কল ধরলেন না। ওকে, অন্তর কই? অন্তর আর কলি খাবার অর্ডার করতে গেছে। তাহলে আমরাও খেয়ে যাই, কি বলো সাজ? ঠিক আছে, চলো বসি। এরই মধ্যে অন্তর আর কলি চলে এসেছে। তোরা এখানে? কেন আসতে পারি না নাকি? আসলে তা নয়। পরে সবাই মিলে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। হঠাৎ সবাই গুলির শব্দ শুনতে পেলাম। এতে সাজ, সুমি, কলি ওরা ভয় পেয়ে যায়। একে একে অনেক গুলির শব্দ। তাই আমি তাড়াতাড়ি করে আমার টিমকে ফোন করে এখানে চলে আসতে বললাম। আমার টিম 15 মিনিটে চিড়িয়াখানার ভিতরে চলে আসলো। ওরা এসে পাল্টা গুলি করতে লাগলো। আমি লোকজনকে নিয়ে দূরে সরে গেলাম। টিমের কিছু লোক এসে সকল লোকদের নিরাপদে বাহির করতে লাগলো। আমি নিজে থেকে কিছু করছি না, তাহলে সাজ ও সুমি ও কলি ওরা সব কিছু জেনে যাবে। তাই আমার 2 বন্ধু ওখান থেকে ওদের 5 জনকে গাড়িতে তুলে দিলাম। কিন্তু ওরা কিছুতেই যেতে চাইছে না, কিন্তু পরে অনেক কিছু বলে ওদের রাজি করিয়েছি। সাজ তো কোনো মতেই আকাশকে ছাড়া যেতে চাইছে না, কিন্তু ওকেও বুঝিয়ে গাড়িতে তুলে দেয়। আবার আকাশ ভেতরে প্রবেশ করে, যে যার মতো পোশাক পরে নেয়। আকাশ ওদের উপর হামলা করতে থাকে। একে একে ওরা সবাই মারা যায়, আর আকাশের টিমের 3 জন আহত হয়। ওদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আকাশ বাসায় চলে আসে। ওইদিকে সাজ আকাশকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ধরতে পারেনি, তাই মেয়েটা কান্না করতে লাগলো। আকাশ বাড়িতে এসে ফোনটা অন করে দেখে সাজ অনেকগুলো ফোন সাথে মেসেজও করেছিল। সেজন্য আকাশ সাজকে কল দেয়। হ্যালো সাজ। তোমার কিছু হয়নি তো? আর তুমি এত লেট কেন করলে কল দিতে? তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম তোমাকে নিয়ে। কথাগুলো বলছে না, কান্না করছে। আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না, কাল ভার্সিটিতে দেখা হবে। আসলে চার্জ না থাকা মোবাইল অফ ছিল, সেজন্য তোমাকে কল দিতে পারিনি। লাভ ইউ। কাল তাহলে দেখা হচ্ছে। লাভ ইউ টু। অবশ্যই দেখা হবে, একদম কান্না করবে না। আকাশ ওর আব্বুকে অফিসের সব ঘটনা খুলে বলে। আব্বু এই ব্যাপারে কিছুই জানে না। রাতে ডিনার করে শুয়ে পড়ল আর মনে মনে ভাবছে আকাশ কারণ সাজকে ঠকাচ্ছে না তো। পরে ভাবলো, সত্যিটা জানার পর সাজ যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন আমি কি নিয়ে বাঁচবো? তাছাড়া সত্যিটা হচ্ছে যে সাজ বড়লোকের ছেলেদের একদম পছন্দ করে না, অথচ নিজের বাবার কোটি টাকা থাকা সত্ত্বেও বড়লোক ছেলে ও পছন্দ করে না। কিন্তু কেন করে না, এই প্রশ্নটার উত্তর আজও আকাশ জানে না। ভাবছে একদিন প্রশ্নটা করবে, পরে ভাবলো আবার কি মনে করে, তাই আর করলো না। তাই আর কিচ্ছু না ভেবে শুয়ে পড়ল।
পরের দিন সকালে উঠে ভার্সিটির দিকে রওনা দিল। দেখে সাজ অনেক আগেই চলে এসেছে। আকাশ পেছন থেকে ওর কাঁধে হাত রাখলো। সাজ ছুমকে উঠল, পেছনে ফিরে আকাশকে দেখে একটা হাসি দিল। ওর হাসি দেখলে আকাশের প্রাণ জুড়িয়ে যায়। আকাশ ওর দিকে তাকিয়ে আছে, হঠাৎ সাজের ডাকে হুঁশ ফিরল। কি দেখছো অমন করে? তোমাকে। কি? আমাকে দেখার কি আছে? আগে কি দেখোনি নাকি? না কিছু না, চলো। ওরা দুজনে গিয়ে ক্লাস করতে গেল। আর বদমাইশ দুটোরে খুঁজতে থাকলো, কোথাও দেখছে না। নিশ্চয়ই ক্লাস ফাঁকি দিয়ে প্রেম করছে। আকাশ আর সাজ ক্লাস করে বাসায় ফিরছে। হঠাৎ দেখে রাস্তায় চেকিং চলছে। সাজ আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছে। কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি না গাড়ির কাগজপত্র বাসায় রেখে চলে এসেছি। তাহলে এখন কি হবে? কি আর হবে, গাড়িটা নিয়ে যাবে। তুমি তো জানো গাড়িটা আমার কত প্রিয়। আজ পর্যন্ত এই গাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ উঠেনি। বলেই সাজের মুখ কালো হয়ে গেল। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। এই বলে গাড়ি থেকে নামতে যাবে তখনই, এই কই যাও? ওদের কাছে তো যেতে হবে নাকি? আচ্ছা যাও, তবে কোনো সমস্যা হবে না তো? না। এই বলে পুলিশের গাড়ির কাছে এসে নিজের পরিচয় দিল। তবে আকাশ নিজের পরিচয় বলতে বিজনেসের পরিচয়টাই দিল। পুলিশ সালাম দিয়ে বলল, স্যার আপনি এখানে কোনো সমস্যা? হ্যাঁ একটু সমস্যা হয়েছে। আপনার জন্য কি করতে পারি? তেমন কিছু না, ওই যে গাড়িটাকে দেখতেছেন ওটাকে ছেড়ে দিলেই চলবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই ছেড়ে দিতে বলছি। ওকে। এই বলে গাড়িতে গিয়ে বসলো। কি বললো ওনারা? তেমন কিছু না, চলো বাসায় যাই। কিন্তু ওনারা যেতে দিবে তো? দিবে, তুমি চলো। ওকে। যে যার মতো বাসায় চলে গেল। এইভাবে কেটে গেল কয়েকটা মাস। সামনে ওদের ফাইনাল পরীক্ষা। হঠাৎ দেখে সাজের ফোন। কেমন আছে আমার জান পাখিটা? ভালো। আচ্ছা এখন ঘুমাবো, পরে কথা বলবো। আর শোনো, ভার্সিটি দেখা হবে। সামান্য এই কথা বলার জন্য কল দিয়েছিলে? জি। পরের দিন ওরা ভার্সিটিতে অনেকক্ষণ কথা বলল। এরপর দুজনে চলে গেল। আর এদিকে সাজের জন্মদিন, তাই ওকে একটা সারপ্রাইজ দিতে হবে। তাই নির্দিষ্ট তারিখে বন্ধুদেরকে নিয়ে সব রেডি করে ফেলল। রাত 11টার সময় সাজকে ফোন করলো। সাজ কই তুমি? এই যে শুয়ে আছি, তুমি কি করো? একটু নিচে আসো তো। এত রাতে নিচে কেন আসবো? আগে আসো তারপর বলছি। আর শোনো, সুন্দর করে সেজে আসবে। ওকে, সেজে আসবো, কিন্তু যাবো কোথায়? রেডি হয়ে আসো তারপর বলবো। 30 মিনিট অপেক্ষা করো। এইদিকে আকাশ গাড়ি নিয়ে সাজের জন্য অপেক্ষা করতে লাগলো। আধা ঘন্টা হলো, আসার কোনো নামই নেই। এই জন্য লোকে বলে মেয়েদের রেডি হতে কত সময় লাগে তা তারা নিজেরাই জানে না। অবশেষে মহারানীর আসার সময় হলো। আমি চলে এসেছি। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখবে, ওটো গাড়িতে। এটা কার গাড়ি? আমার গাড়ি। তুমি গাড়ি কই পেলে? আরে আমার না, আমার বন্ধু। ও তাই বলো। আচ্ছা ওটো। সাজ উঠলে ওকে নিয়ে নদীর পাড়ে গেল। তখন 11:55। আমরা এখানে এসেছি কেন? তুমি আমাকে কিডন্যাপ করছো না তো? হ্যাঁ, তোমাকে আজকে রাতের জন্য কিডন্যাপ করেছি। শুধু একটা রাতের জন্য কেন? তুমি চাইলে সারা জীবন তোমার সাথে থাকতে রাজি। একটু উপরের দিকে তাকাও। কেন? আরে তাকাও না, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনলে তাকাবে। আচ্ছা ঠিক আছে। 1 2 3। এবার তাকাও। সাজ তাকিয়ে দেখে আকাশের শত শত পাংশু দিয়ে হ্যাপি বার্থডে সাজ লেখা। সাজ তো দেখে অনেক খুশি হয়। আমার তো মনে নেই যে আজকে আমার জন্মদিন। এই বলে আকাশকে বুকে টেনে নিল। আই লাভ ইউ সো মাচ আকাশ, এমন একটা সুন্দর জন্মদিন উপহার দেওয়ার জন্য। এর আগে এত সুন্দর জন্মদিন কেউ আমার পালন করেনি। এটা তো সামান্য, আর অনেক সারপ্রাইজ আছে। আর কি সারপ্রাইজ বলো না? ওইদিকে তাকাও। টেবিলে অনেকগুলো ক্যান্ডেল লাইট জ্বালানো, তার আশেপাশে অনেক রঙের রঙের বেলুন, তার মাঝখানে অনেক বড় একটা কেক। চলো কেক কাটি। চলো দুজন মিলে কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ সাজ। থ্যাংক ইউ সো মাচ। আকাশ হাঁটু গেড়ে সাজকে একটা রিং পরিয়ে দেয়। সাজ আংটিটা দেখে বলে, এটা তো হিরে, এত দামি রিং তুমি কোথায় পেলে? আরে এটা হিরে না, কিন্তু দেখতে অনেকটা হিরের মতোই। আচ্ছা ম্যাডাম, এবার আমার গিফট কোথায়? কিসের গিফট? আমি যে এত কিছু করলাম, আমি কোনো গিফট পাবো না? ওকে দিচ্ছি। এই বলে সাজ এসে আকাশের ঠোঁটের সাথে
ওর ঠোঁট লাগিয়ে কিস করলো। এভাবে 3 মিনিট চলে যায়, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। পরে সাজ ছেড়ে দিয়ে লজ্জায় আকাশের বুকে মুখ লুকালো। তোমার লজ্জামাখা মুখ দেখতে আমার অনেক ভালো লাগে। যা, তুমিও না সব সময় খালি লজ্জা দাও। চলো না এবার বাসায় যাই। আর একটু তাকি না। ওকে, আর অল্প একটু। এরপর আমরা আরও অনেকক্ষণ থেকে তারপর সাজকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এভাবে চলতে থাকে আমাদের সম্পর্ক। এদিকে সকালে ভার্সিটির আর বিকালে অফিস সামলাতে হয়। এভাবে কেটে যায় কয়েক মাস। দেখতে দেখতে আমাদের পরীক্ষার সময়ও ঘনিয়ে আসে। তাই সব বন্ধুরা মিলে ডিসিশন নিয়েছি পরীক্ষার আগে পিকনিকে যাব। আমাদের সব বন্ধুরা রাজি হলো যাওয়ার জন্য। নির্দিষ্ট একটা তারিখ ঠিক করলাম। ওই তারিখে যে যার মতো সব গুছিয়ে চলে আসলাম। সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে সাজ আমার পাশে, শাকিলের পাশে সুমি, আর অন্তরের পাশে কলি। এছাড়া আরও অনেকে আছে। গাড়িতে আমরা সবাই অনেক রকমের খেলা খেলি। এরই মধ্যে আমরা সিলেট চলে এসেছি। বাস থেকে নেমে হোটেলে উঠি। আমরা ছেলেরা 3 রুম আর মেয়েদের 3 রুম। যে যার মতো সবাই রুমে চলে যায়। ওখানে রেস্ট নিয়ে রাতে সবাই মিলে আড্ডা দিই, অনেক গল্প করি। রাতে ডিনার করে যে যার মতো রুমে চলে যাই। রাত 11টায় সাজকে ফোন করি। সাজ, কই তুমি? সবে মাত্র রুমে আসলাম। তুমি? তোমার জন্য বাইরে অপেক্ষা করতেছি। বাইরে কেন? আমরা ঘুরতে যাব। তাই বলে এখন? হ্যাঁ, চলে এসো, আমি দাঁড়িয়ে আছি। ওকে, আসতেছি। সাজ আসাতে আমরা দুজনে নদীর বাড়ি ঘুরতে গেলাম। কেননা রাতে নদী দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে যখন মাছগুলো নদীর ধারে চলে আসে। আমরা দুজনেই এই দৃশ্য উপভোগ করতে লাগলাম। চলো এবার উঠি। ওকে, চলো। আকাশ আর সাজ দুজন দুজনের হাত ধরে হাঁটছে। সত্যি অনেক মজা লাগলো। তা তো লাগবেই, দেখতে হবে না কে নিয়ে গিয়েছিল? আমার কিন্তু একটা গিফট চাই। কি গিফট চাও? কেন, তুমি কি জানো না আমার কি চাই? আমি পারবো না। মন খারাপ করে রুমের দিকে যাচ্ছিলাম। সাজ হঠাৎ করে কিস করে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। এরপর হাসি মুখ নিয়ে রুমে চলে গেলাম। পরদিন সকালে সবাই ফ্রেশ হয়ে নিচে নাস্তা করার জন্য আসি। সেখানে বসে সবাই ডিসিশন নেই যে কোথায় কোথায় ঘুরতে যাব। আমি ছাড়া সবাই ডিসিশন নিল যে চা বাগান দেখবে। তাই যে যার মতো জিনিসপত্র গুছিয়ে চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। চা বাগানে যেতে 30 মিনিট সময় লাগবে। তাই ওখানে গিয়ে কী কী করব তা আগে থেকে প্ল্যান করে রাখলাম। চা বাগানের কাছে গাড়ি এসে থামলো। সবাই জিনিসপত্র নামিয়ে এখান থেকে বাবুর্চিকে যত রান্নার তাড়াতাড়ি কাজে পারি একটু সাহায্য যেতে হবে। করলাম। সবাই মিলে আশেপাশে ঘুরে দেখতে থাকি। ও সত্যি একের অনেক ভিতর মজা দুইটি লাগছে। খাওয়া। মেয়েরা সবাই এক টিমে আর ছেলেরা আরেক টিমে। আকাশ সাজকে দেখার চেষ্টা করছে, সাজও আকাশকে দেখার। হঠাৎ অন্তুর একটা মেয়েকে দেখতে পেয়ে আশ্চর্য হলো। আকাশ আর শাকিল তাকিয়ে দেখে সে আর কেউ নয়, অন্তরের এক্স গার্লফ্রেন্ডস। দোস্ত, তোর জিএফ। 1-এর ভিতর 2। ওর থেকে বাঁচার জন্য উপায় বল। তুই গিয়ে লুকিয়ে পড়, বাকিটা আমরা দেখতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি কর। এদিকে অন্তরকে লুকিয়ে পড়লো। তিথি আমাদের দিকে এগিয়ে আসলো। দোস্ত, তিথি তো এদিকে আসতেছে। এখন কি করবি? যা করার তৃপ্তি করবে। হেই, কেমন আছিস তোরা? এই তো ভালো। মনে মনে বলতেছি ভালো থাকতে দিলি কই? তিথি, তুই হঠাৎ এখানে? আমার হাজবেন্ডের সাথে আসছি। ভালো করছত। কই তোর হাজব্যান্ড? ওই যে নীল শার্ট গায়ে দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে। কিরা দোস্ত, ওরা আমাদের দিকে তেড়ে আসতেছে কেন? কে তেরে আসবে? ডিস্টার্ব করিস না তো। আমি তোমাকে ডিস্টার্ব করতেছি? আরে তুমি কখন এলে? শুধু আমি না, সুমিও এসেছে। এই যে আপু, আপনি এদের সাথে কি কথা বলতেছেন? এরা আমার পরিচিত, তাই দেখা হলো, কথা বলতে এসেছি। আকাশ ভাইয়া আর শাকিল ভাইয়া, উনি কি আপনাদের পরিচিত? হ্যাঁ, আমাদের পাশের বাড়ি থেকে ওর হাজব্যান্ডের সাথে ঘুরতে এসেছে। হো মা, তাই বুঝি? আমরা তো অন্য কিছু মনে করেছিলাম। আচ্ছা, আমারটা কোথায় গেল? তোমারটা মানে? অন্তরের কথা বলতেছি। অন্তর নাম শুনে তিথি একটু চমকিয়ে উঠল। হয়তো আশেপাশে কোথাও হবে। ও আচ্ছা। সাইকেল কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে। আচ্ছা, আমরা এখন বাই। ওখান থেকে যে যার রুমে চলে আসলাম। অন্তর আরেকটু হলে তো তুই গেছিস। এইখান থেকে যত তাড়াতাড়ি পারি যেতে হবে। আচ্ছা, সকালে দেখবো। এই বলে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে সবাই একত্রিত হলাম। ডিসিশন নিলাম যে আজকে সবাই চলে যাব। অনেকে রাজি হয়েছে, আবার অনেকে রাজি হয়নি। তবুও সবাই চলে আসলাম ভার্সিটির দিকে। আসতে প্রায় 12 ঘন্টা লেগেছে। আমরা আস্তে আস্তে প্রায় রাত অনেক হয়েছে। যে যার বাড়িতে চলে যাই। আমি তাকিয়ে দেখি সাজ এখনো বসে আছে। সাজ, তুমি বাসায় যাবে না?
এত রাতে একা একা কিভাবে যাব? তাহলে চলো, এখানে আর একটু সামনে আমার এক বন্ধুর বাসা, আজকে রাতটা এখানে থেকে সকালে রওনা দেব। তারপর সাজকে বন্ধুর বাসায় বলে নিজের বাসায় নিয়ে গেলাম। বাসায় ঢোকার আগে সবাইকে ফোন করে বলে দিয়েছি যে ওনারা যেন আমার সাথে অ্যাক্টিং করে। বাসার সামনে আসতে দারোয়ান গেট খুলে ভিতরে আসতে বলল। আব্বু আম্মু দরজার পাশে বসেছিল, তাদের বৌমাকে দেখবে বলে। কলিং বেল চাপতেই আম্মু দরজায় এসে খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। আম্মুকে আন্টি বললাম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসো। জি আন্টি, আপনাদের বিরক্ত করলাম না তো? কি যে বলো না তুমি, তোমরা রুমে গিয়ে রেস্ট নাও। জি আন্টি। আকাশ সাজকে নিয়ে আবার রুমে গেল। এটা কার রুম? কার আবার? আমার। তোমার মানে? আমার মানে আমার বন্ধুর। ও আচ্ছা, রুমটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, তবে তোমার মতো না। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। সাজ ফ্রেশ হতে চলে গেল। এই সুযোগ আমি আমার সকল ছবি লুকিয়ে ফেলি। সাজ ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দুজন মিলে ডিনার করার জন্য নিচে আসলাম। এসে দিকে আন্টি রান্না করছে। আন্টি, ঘরে এতগুলো লোক থাকতে আপনি কষ্ট করে কেন রান্না করতেছেন? আমি আপনাকে সাহায্য করি। না মা, তোমাকে কিচ্ছু করতে হবে না। না মা, আমি আপনার কোনো কথাই শুনবো না। আচ্ছা ঠিক আছে মা। সাজ আর তার আম্মু রান্না করতে লাগলো, আর আকাশ ওর আব্বু টিভি দেখতে থাকে। মেয়েটাকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, দেখলে যে কেউ বলবে মা মেয়ে। ঠিক বলছো। তোমাদের খাবার রেডি, চলো আমরা খেতে যাই। আমরা সবাই মিলে রাতে ডিনার করতে করতে অনেক কথা হয়। এমন সময় আম্মু বলে উঠল, এমন একটা লক্ষ্মী মেয়েকে আমার ছেলের বউ করে আনবো। সাজকে দেখে মনে হয় অনেক লজ্জা পেয়েছে। খাবার শেষে যে যার রুমে চলে গেলাম। সাজকে আমার রুমে ঘুমাতে বললাম। সাজ প্রথমে রাজি হলো না, কারণ এর আগে কখনো এত বড় রুমে ঘুমায়নি। তাহলে এখন কি করব? কি আর করার, দুজনে না হয়। কিন্তু বেড তো একটা। সমস্যা নেই, তুমি বেডে ঘুমাও, আমি সোফায়। এই বলো, প্রথম আমাদের বাড়িতে এসে সোফায় ঘুমাবে, তা কি করে হয়? তো আবার আমার রুমে? তোমার রুম মানে? আরে আমার কেন হবে, এমনিতেই বললাম। ও, তাহলে বারবার তোমার কেন বলো? আচ্ছা, রাত অনেক হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। সাজকে বেডে শুতে দিলাম, আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সাজ বেডে নেই। সারা বাড়ি খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। অবশেষে ছাদে গিয়ে দেখি সাজ দোলনায় বসে আছে। কি হলো সাজ, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। একটা কথা বলবো? কি কথা শুনি? এই বাড়িটা আমার অনেক ভালো লেগেছে। বাড়ির সামনে এত সুন্দর বাগান আমি এর আগে কখনো দেখিনি। আর রুমের বারান্দা থেকে বাগান অনেক সুন্দর লাগে। ছাদে উঠে তো আরও ভালো লাগতেছে। এই বাড়িতে সারা জীবন থেকে যেতে। তুমি চাইলে সারা জীবন এই বাড়িতে রাখতে পারি। আচ্ছা, আমাদের এখন যেতে হবে। আর একদিন থাকি না? তুমি একটু আন্টিকে বলো না। ঠিক আছে, চলো বাগানটা একটু ঘুরে দেখি। আচ্ছা চলো। দুজনে মিলে বাগান দেখতে লাগলাম। বাগানটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। বাগান করে দেখার পরে ঘরে আসলাম, দেখি আম্মু রান্না করতেছে। সাজু আম্মুকে রান্নার কাছে সাহায্য করতেছে। রান্না শেষে খাবার খেয়ে সাজকে নিয়ে ভার্সিটিতে চলে গেলাম। সেখানে তেমন আর ক্লাস করলাম না। সাজকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে টিভি দেখতেছিলাম। আব্বু অফিস থেকে বাসায় আসলো। কখন এলি? এই তো অনেক আগে। বৌমাকে কিন্তু আমাদের অনেক পছন্দ হয়েছে, বিয়েটা কবে করবি? আগে আমার বিয়ের বয়স হোক তারপর। এদিকে দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। পরীক্ষার সময় সাজের সাথে খুব কমই কথা হতো। এভাবে ওরা পরীক্ষা দেওয়া শেষ হলো। আল্লাহর রহমতে পরীক্ষা ভালোই হলো। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। এদিকে আব্বু বলতেছে যে অফিসে বসতে। কি আর করার, আব্বুকে কথা দিয়ে দিয়েছি, কাল থেকে অফিসে যাব। ঘুমানোর আগে সাজকে ফোন দিলাম। কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও ভালো। কি করো? একটা চাকরি করব ভাবতেছি। কেন, তোমার কি টাকার অভাব পড়েছে যে তোমাকে চাকরি করতে হবে? না শ্বশুরমশাই টাকা দিতে চায় না? আরে না, বাসায় বসে থাকতে আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তা চাকরির জন্য অ্যাপ্লাই করছো? হ্যাঁ করতেছি, তুমি করবে না? না, চাকরি করতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমার চাকরি দিয়ে নয়, দুজনে চলবো। আচ্ছা, তোমার যেমনটা ইচ্ছে। আচ্ছা শোনো, কাল ইন্টারভিউ। বেস্ট অফ লাক। ওকে, ঘুমিয়ে পড়ো। আমি ইন্টারভিউর জন্য কিছু প্রশ্ন পড়ে নিচ্ছি। ওকে বাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু আমার রুমে। গুড মর্নিং মাই সন। গুড মর্নিং ড্যাড। এত সকালে আব্বু কিছু বলবে? হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আমাদের কোম্পানিতে লোক লাগবে, অনেকগুলো অ্যাপ্লিকেশন এসে জমা হয়েছে, তুই একটু দেখে নিস।
আর আজকে অফিসে গিয়ে ইন্টারভিউ নিবি, ঠিক আছে? ঠিক আছে আব্বু। ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে অফিসে গেলাম। ম্যানেজারকে আমার রুমে আসতে বললাম। আসবো না। হ্যাঁ আসুন, আজকে যাদের ইন্টারভিউ হবে তাদের ফাইলগুলো দিন। এই নিন স্যার। তারপর ওখান থেকে সবার নাম প্রোফাইল দেখতে থাকি। হঠাৎ একটি নাম দেখে আমি চমকে উঠি। সে আর কেউ না, আমার প্রাণের রাজকন্যা সাজ। এরপর ম্যানেজারকে রুমে আসতে বলি আর সাজের ব্যাপারে সব বুঝিয়ে বলি। আর সাজকে যে প্রশ্নগুলো করা হবে তা আমি আপনাকে ফোন করে সব বলে দেব। ওকে স্যার। একে একে ম্যানেজার সবার ইন্টারভিউ নিতে থাকে। আবার সাজের পালা। সাজ রুমে ঢুকে ম্যানেজারকে সালাম দিল। ম্যানেজারকে ফোন করলাম। আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো আপনি সাজকে করবেন, ঠিক আছে? ঠিক আছে। প্রথম প্রশ্ন করবেন, তোমার কোনো বিয়ে আছে? আপনার কোনো বিএফ আছে? সাজ কিছুটা অবাক হয়। হ্যাঁ আছে। তার নাম? আকাশ। আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার বাবা মাকে আর আমার বয়ফ্রেন্ডকে। আপনি এবার আসতে পারেন। ওকে। সাজ বাহিরে অপেক্ষা করতে লাগলো। ওর যেন খুব চিন্তা হচ্ছে, কেননা এই প্রথম ইন্টারভিউতে এমন প্রশ্ন করতে দেখে। ম্যানেজার আকাশের রুমে আসলো। আকাশ ম্যানেজারকে সব বুঝিয়ে বলল যে কাকে কাকে চাকরি দেবেন। এই বলে ম্যানেজারকে পাঠিয়ে দিল। ম্যানেজার সাজকে গিয়ে ওর চাকরি হওয়ার সুখবর দিল আর 23 তারিখ থেকে চাকরিতে জয়েন করতে বলল। এরপর সাজ বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওর আব্বু আম্মুকে মিষ্টিমুখ করালো। রাতে আকাশকে ফোন করলো। কেমন আছো তুমি? এই তো ভালো। তুমি? তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? ব্যাপারটা কি বলতো? তুমি জানো আজ আমার চাকরির ইন্টারভিউ ছিল। আমি না ইন্টারভিউতে পাশ করে গেছি। কংগ্রাচুলেশনস। কালকে রেস্টুরেন্টে আসবা। আসার সময় শাকিল, সুমি, অন্তর, কলি আর রুবেলের ভাইয়াকেও নিয়ে আসবা। আচ্ছা, ওখানে কেন আসবো? আরে ভাবতেছি তোমাদের একটা ট্রিট দিব। আচ্ছা ঠিক আছে। কোন দিন আর কটা বাজে আসবো? কাল দুপুর 2টায় সবাই একসাথে লাঞ্চ করব। ওকে ঠিক আছে, কিন্তু কোন রেস্টুরেন্টে আসবো? আমরা দুজনে প্রথমে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ওখানে। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আচ্ছা তুমিও ঘুমিয়ে পড়ো। ওকে বাই, গুড নাইট। গুড নাইট। আকাশ রেস্টুরেন্টের ম্যানেজারকে ফোন করে সব বলে দিয়েছে কি কি করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব দেখে নিব। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু আমাকে ডেকে পাঠালেন। আব্বু আমাকে ডেকেছো? হ্যাঁ, ইন্টারভিউ কি হলো? হ্যাঁ ভালোই হলো আব্বু। তোমার বৌমাও না আমাদের কোম্পানিতে কালকে ইন্টারভিউ দিতে এসেছে। তাই নাকি? তাহলে তো ভালোই। আব্বু আমিও ভাবছি আমাদের কোম্পানিতে চাকরি করব। মানে? আমিও আমাদের কোম্পানিতে চাকরি করব। তাহলে কোম্পানির দেখাশোনা কে করবে? ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আজকে অফিসে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। এরপরে বন্ধুদেরকে ফোন করে দাওয়াত দিই আর অফিসে গিয়ে সব ব্যবস্থা করে আসি। দুপুরে সবাই একসাথে রেস্টুরেন্টে আসি। আজকে হঠাৎ রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো কেন? তুমি আসবে বলে তাই। হয়েছে হয়েছে, আমি খাবার অর্ডার করতেছি। লাঞ্চ করার আগে আমারও একটা সুখবর দেওয়ার আছে। তোর আবার কি সুখবর? ওকে, তো সুখবরটা বল। ও একের ভেতর দুইটি খাওয়া। তোমরা চুপ করো, বলো তোমার সুখবরটা কি শুনি। আমি চাকরি পেয়ে গেছি। শাহজাবাদে সবাই আমার দিকে হা করে তাকিয়ে রইল। তুমি খুশি না হয়ে মুখ এরকম করে আছো কেন? আচ্ছা তুমি বলো কোন কোম্পানিতে চাকরি পেয়েছো? এ গ্রুপ অফ কোম্পানি অ্যান্ড ইন্ডাস্ট্রি। বন্ধুরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমিও তো ওই কোম্পানিতে চাকরি পেয়েছি। এতক্ষণ পর আমার বন্ধুরা সবাই ব্যাপারটা বুঝতে পারলো। তাহলে তো ভালোই হলো, দুজনে একসাথে অফিসে যাব। ঠিক বলেছ। আচ্ছা তোমার মাসিক স্যালারি কত? এই তো 1,50,000 টাকা। আর তোমার? 70,000 টাকা। আচ্ছা ওই কোম্পানিতে তোমার কি কাজ? এই তো কোম্পানির দেখাশোনা করা। আর তোমার? সরকারি ম্যানেজার। আচ্ছা কোম্পানির দেখাশোনা করার জন্য মালিকের ছেলে আছে, তাহলে তুমি কেন দেখাশোনা করবে? তুমি কি প্রশ্নই করবে নাকি লাঞ্চ করবে? ও হ্যাঁ, সবাই বসে আছে কেন? খাও। সবাই খাওয়া শেষ করে বসে রইলাম আর গল্প করতে থাকলাম। কি হলো, ওরা বিল নিয়ে আসছে না? হয়তো ওনারা টাকা নেবে না। আমাদের কাছে কি টাকা নেই যে ওনারা নেবে না? থাক না, ওনারা যখন বিল দেয়নি তাহলে থাক। আর বিলটা আমি দিয়ে দিয়েছি, কারণ সব কিছু তো আগেই বলা হয়েছে। মনে মনে বললাম। শাহজাবাদে সবাই আসলে ব্যাপারটা জানে। ওখান থেকে সবাই বেরিয়ে পড়লাম, যে যার মতো বাসায় চলে গেলাম। পরদিন আমি আর সাজ অফিসের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সাজকে ফোন করে জেনে নিলাম ও এখন কই আছে। আমিও বাইক নিয়ে সাজকে পিক আপ করে অফিসের দিকে রওনা দিলাম। সাজ তুমি যাও, আমি বাইকটা পার্ক করে আসতেছি।
সাজ অফিসে ঢুকে গেল। আমি সাজকে লুকিয়ে আমার কেবিনে চলে গেলাম। ওখানে কাজ করতে থাকলাম। হঠাৎ দেখি সাজের আগমন। কি হলো আকাশ, তুমি সিওর চেয়ারে কি করো? কি বলবো ভেবে পাচ্ছি না। কি হলো বলছো না কেন? আরে তোমাকে বলছি না, কোম্পানির দেখাশোনা দায়িত্ব আমার, তাই বসতে হলো। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে কেন? এই তো ফাইলটা সাইন করতে আসলাম। কিসের ফাইল এটা? একটা কোম্পানির সাথে প্রজেক্ট নিয়ে চুক্তির ফাইল। এদিকে তাও আমি সাইন করে দিচ্ছি। তুমি সাইন করলে হবে না তো, এটা ওই কোম্পানির এমডি স্বাক্ষর লাগবে। সমস্যা নেই, আমি করলেও হবে। আচ্ছা দাও। আর শোনো সাজ, ম্যানেজারকে আমার রুমে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ওই দিন সাজ আর আমি বাসায় চলে আসলাম। পরদিন অফিসের জন্য তৈরি হচ্ছি। অফিসে গিয়ে ম্যানেজারকে বললাম, কালকের ফাইলের কোনো উত্তর এসেছে? হ্যাঁ স্যার, কম করে হলেও স্যার 100 কোটি টাকা লাভ হবে। তাহলে একটা কাজ করুন, সবাইকে বলে দিন আগামীকাল সবার জন্য পার্টি আছে। সো সবাইকে বলবেন ওখানে যেন উপস্থিত থাকে। ওকে স্যার, কিন্তু পার্টি কি বাড়িতে হবে? বাড়িতে হলে তো সাজ সব জেনে যাবে। স্যার কিছু বলছেন না যে? হ্যাঁ, মিরপুরে আমাদের যে রেস্টুরেন্ট আছে ওখানে দেব। আর শুনুন, সাজের দিকে খেয়াল রাখবেন, ওর যেন কোনো অসুবিধা না হয়। না স্যার, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান আর সব কিছু নিজ হাতে অ্যারেঞ্জ করেন। ম্যানেজার সবাইকে খবর দিল যে আগামীকাল পার্টি, সো সবাই মিরপুরের রেস্টুরেন্টে চলে আসবে। স্যার স্যার হ্যাঁ বলো। কিসের পার্টি স্যার? কালকের চুক্তিতে আমাদের প্রায় 100 কোটি টাকা লাভ হবে, তাই স্যার পার্টি রেখেছেন। কিন্তু স্যার তো আজ অফিসে আসেনি, তাহলে পার্টি কি করে রাখলো? স্যার আমাকে ফোন করে বলেছে, তা আপনার না জানলেও চলবে। যা করতে বলেছি তা করুন। আচ্ছা স্যার। আজকে তোমাদের ছুটি, সবাই বাসায় চলে যাও। এইদিকে সবাই বাসায় চলে যায়, কিন্তু সাজ এখনো ওর কেবিনে বসে আছে। কি হলো, তুমি বাসায় যাবে না? আকাশ তো এখনো এলো না, ও এলে একসাথে যাব। স্যার তো মিটিংয়ে, কখন মিটিং শেষ হবে বলতে পারছি না। আচ্ছা আপনি আকাশকে স্যার বলছেন কেন? উনি তো এখন এই কোম্পানির দেখাশোনা করে, তাই ওনাকে তো স্যার বলতেই হবে। ও আচ্ছা। এই বলে সাজ বাড়িতে চলে গেল। আকাশ বাড়িতে গিয়ে আম্মু আব্বুকে খুশির খবর দিল। আব্বু আম্মু অনেক খুশি হলেন। আব্বু, আমি না তোমাকে না জানি একটা পার্টি আয়োজন করেছি। তাতে কি মাইসন, তুমি যা করবে তা তো আমাদের ভালোর জন্যই করবে। আচ্ছা, আমার বৌমা কি আসবে ওখানে? হ্যাঁ আম্মু আসবে। তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আকাশ নিজের হাতে পার্টির সব আয়োজন করেছে। রাতে অফিসের সব লোকজন চলে এসেছে, কিন্তু আকাশ অপেক্ষা করছে সাজের জন্য। সবাই পার্টি করতে ব্যস্ত, কিন্তু সাজকে না দেখতে পেয়ে মনটা কিছুতেই ভালো লাগছে না। তাই সাজকে একটা ফোন দিল। ফোনটা বারবার বন্ধ পাচ্ছে, তাই অনেক চিন্তা হচ্ছিল। আকাশও দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। অনেকটা দূরে গিয়ে দেখে সাজ গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে সাজের কাছে গেল। সাজকে দেখতে এতটাই সুন্দর লাগছে যে আকাশ চোখই ফেরাতে পারছে না, যেন আসমান থেকে পরি নিচে নেমে এসেছে। হঠাৎ সাজের ডাকে ধ্যান ভাঙল। কি হলো, কোথায় হারিয়ে গেলে? আকাশ ভাবার জায়গা খেয়ে, কই কোথাও না তো। তা তো দেখতেই পাচ্ছি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চাকাটা পাঞ্চার হয়ে গেছে, মোবাইলে চার্জ নেই, তাই তোমাকে ফোন করতে পারিনি। তুমি জানো আমার কতটা চিন্তা হচ্ছিল। সরি জান, আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমার গাড়ি করে যাব। ঠিক আছে চলো। সাজকে নিয়ে আমি গাড়ি ড্রাইভ করতেছি। আস্তে আস্তে আমাদের অনেক কথা হলো। এর মধ্যে আমরা পার্টিতে চলে আসি। পার্টিতে ঢোকার সাথে সবাই আমাদের ফুল দিয়ে বরণ করলো। আব্বু আম্মু এক পাশে দাঁড়িয়েছিল। সাজ চলো তোমাকে সবার সাথে পরিচয় করে দিই। সাজকে সবার সাথে পরিচয় করে দিই। সবারও সাজকে পছন্দ হলো, তাই সাজকে সবাই অনেক উপহার দিল। সাজ নিতে চায়নি, আমি বলাতে নিয়েছে। পার্টিতে মজা করি, কিন্তু অনেক রাত হওয়াতে সাজকে বাসা দিয়ে আসলাম। আকাশ তুমিও বাসায় আসো। তোমার আব্বু দেখলে কিছু বলবে না তো? না, কিছু বলবে না। সাজের সাথে ওর রুমে আসলাম। এরপর সাজ সবগুলো উপহার দেখতে লাগলো। সাজ তো উপহারগুলো দেখে আর অনেক খুশি হয়েছে। এত দামি উপহার, এসব আমার জন্য? না, আমার বউয়ের জন্য। সব সময় দুষ্টামি। আচ্ছা এগুলোর দাম কত হবে? এই ধরো 30 লাখের মতো হবে। এত টাকা ওনারা কই পেল? আর আমাকে কেন এত দামি উপহার দিবে? এত প্রশ্ন না করে এই গহনাগুলো পরে আসো। কেন? তোমাকে দেখবো বলে। আমাকে কি আর দেখোনি? আচ্ছা তুমি রেডি হয়ে আসো, আমি অপেক্ষা করতেছি। আচ্ছা 30 মিনিট অপেক্ষা করো। এই বলে সাজ ফ্রেশ হতে চলে গেল। 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা এখনো আসলো না।
একটু পর থেকে সাজ বেরিয়ে আসলো। ওকে দেখে একদম পরীর চেয়ে সুন্দর লাগছে। গলায় গহনা, কানে হীরের দুল, পায়ে নুপুর, পরনে নীল রঙের শাড়ি। কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। কি দেখো অমন করে? তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখার কি আছে? পরে যদি নজর লেগে যায়। তা তো আর তুমি বুঝবে না। আচ্ছা আমি চলি, বাই। এই বলে চলে আসবো। এমন সময় সাজ আমার হাত ধরে টান দিল আমাকে। কিছু করলো। আপনারা কি ভাবছেন এরকম রোমাঞ্চকর মুহূর্তে কিছু হবে না? তা কি করে হয়? আমি জানি তুমি আমাকে কিস করতে চাইছিলে, কিন্তু বলতে পারছিলে না, তাই আমি করে দিলাম। আর একটা কাজ বাকি আছে, ওটা না হয় আমি করে দিই। এই বলে সাজকে জড়িয়ে ধরলাম আর ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। সাজ অনেকটা লজ্জা পেল। সাজের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ফোন এলো। এই সময় আবার কে ফোন করলো? নাম্বার দেখে তো আমি চমকে উঠলাম। ফোন হাতে নিয়ে দেখি বিজয় ফোন করেছে। বিজয় আমার টিমের একজন, কিন্তু আমরা সবাই বন্ধুর মতো থাকি। কি রে, এত রাতে ফোন করলি যে? স্যার, আপনাকে এখন মিরপুর 7 আসতে হবে। কেন, কোনো সমস্যা? হ্যাঁ স্যার, ওখানে কয়েকজন সন্ত্রাসী একজন শিল্পপতি ও তার মেয়েকে আটকিয়ে রেখেছে। কি নাম ওদের? আশরাফুল চৌধুরী ও তার মেয়ে সাজ। নামগুলো শোনার পর নিজেকে খুব একা একা মনে হচ্ছে। মনে হচ্ছে সাজকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো না তো। শোন বিজয়, তোমরা কোনো অ্যাকশন নেবে না, আমি আসতেছি। আমিও দেরি না করে গাড়ি নিয়ে রওনা দিলাম। একটু পর দিকে রাস্তায় অ্যাক্সিডেন্ট, যার কারণে গাড়ি চলতে পারছে না। কি করব? তাই বিজয়কে ফোন দিলাম। আমার লোকেশনের জন্য একটা হেলিকপ্টার পাঠিয়ে দেয়। 15 মিনিট অপেক্ষা করার পর হেলিকপ্টার চলে এলো। এরপর হেলিকপ্টার করে সাজদের বাসার সামনে এসে নামি। এসে আমার প্রয়োজনীয় পোশাকগুলো পরে নেই। এরপর বিজয়কে ডাক দিলাম। পরিস্থিতি কেমন? স্যার, এখানে 10 জন সন্ত্রাসী আছে। আর আর গোপন সূত্রে জানতে পারি যে উনি নাকি গতকাল রাতে ব্যাংকে থেকে 500 কোটি টাকা উঠিয়ে আনলেন। আর ওই টাকার জন্য নাকি ওনাদের জিম্মি করা হয়েছে। টাকার ব্যাপারটা আর কে জানে? ভিতরে ওনারা দুজন ছাড়া কোনো ব্যক্তি আছে? স্যার, এই ব্যাপারে এখনও জানতে পারিনি। শোন, বাকি লোকদের বল এখানে থাকতে, আর তুমি আমার সাথে চলো। এ বলে আমি আর বিজয় বাড়ির পিছনে দিয়ে ওদের রান্নাঘরে প্রবেশ করলাম। কেননা এই রাস্তার কথা সাহায্য তার আব্বু জানে। আমাকে সাহায্য আগেই অনেকবার এই রাস্তার কথা বলেছে। ওখানে গিয়ে বিজয়কে কিছু প্ল্যান বুঝিয়ে দিলাম আর সাহায্যের আব্বুর রুমে চলে গেলাম। কেননা ওনাদের ওখানে জিম্মি করে রেখেছে। দরজা খুলে যা দেখলাম তাতে আমি মোটর প্রস্তুত ছিলাম না। কতগুলো লোক শাহজার ওর আব্বুকে বেঁধে রেখেছে। আমি দৌড়ে তাদের সামনে যাওয়াতে দুজন লোক এসে আমাকে বন্দুক দিয়ে মাথায় আঘাত করে। আর আমি অজ্ঞান হওয়ার আগে আমার টিমকে ফায়ার করতে বলি। আমার সকল টিম বাসায় প্রবেশ করে গুলি করে। সন্ত্রাসীদের মধ্যে অনেকে আহত আর অনেকে নিহত হয়। মেঝেতে পড়ার পর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখে আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। আমার মাথার পাশে সাজ বসে আছে আর কান্না করতেছে। মাথার ব্যথার কারণে ঠিকমতো কথা বলতে পারছি না। আমাকে দেখতে হাসপাতালে আমার সকল বন্ধুরা আসে। একে একে সবাই দেখা করে চলে গেলেও কিন্তু সাজ এখনও রয়ে গেল। হাসপাতালের বাইরে কড়া সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, যাতে করে আমার রুমে অচেনা মানুষ প্রবেশ করতে না পারে আর কোনো ক্ষতি করতে না পারে। ওখানে 2 দিন থাকার পর বাসায় নিয়ে আসা হলো। তবে আমার বাসা না, সাজের বাসায়। ওখানে আমার বাকি ট্রিটমেন্ট চলছিল। সাজ আমাকে খাইয়ে দিত আর দেখাশোনা করতো। কেমন আছো সাজ? নিজে ভালো নেই, আবার আমাকে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। রাগ করছো? তোমাকে কে বলেছে ওইভাবে দৌড়ে আসতে? যদি তোমার কিছু হয়ে যেত? তুমি থাকতে আমার কিছু হবে না। আচ্ছা, আমাদের বাড়িতে এত পুলিশ কেন? ওনারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে, যাতে পরবর্তীতে আর এরকম না হয়। আচ্ছা, তুমি শুয়ে পড়ো। এবার আমার বাড়িতে ফিরতে হবে, নয়তো মা বাবা অনেক চিন্তা করবে। আর একটু থাকো না? আজ না, আর একদিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যাবে কিভাবে? কেন, পুলিশ গার্ড দিয়ে আমাকে নিয়ে যাবে। আচ্ছা তো যাও, বাই। আসি, ভালো থেকো। এই বলে ওখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে গেলাম। এসে দিকে আব্বু আম্মু অনেক চিন্তিত। কেমন আছো আব্বু আম্মু? এনারা দুজনেই দৌড়ে এসে আমাকে বুকে টেনে নিলেন। এতদিন কোথায় ছিলি? হ্যাঁ বল বাবা, এতদিন কই ছিলি? একটি কাজে আটকে গেছিলাম, তাই। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। ওকে আম্মু। রুম গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালবেলা প্রতিদিনের মতোই অফিসে যাওয়ার জন্য রওনা দিলাম। গাড়িটা রেড সিগন্যালে আটকে রইল। হঠাৎ দেখে ছোট ছোট কয়েকটি বাচ্চা গাড়ির কাছে ঠোকা দিচ্ছে। আমি গাড়ির গ্লাস নামালাম, দেখে বাচ্চারা ফুল বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। ফুল নেবেন ভাইয়া? না, আমার লাগবে না। এ কথা শোনার পর বাচ্চাটার মুখ কালো হয়ে গেল। তাই আমি মানিব্যাগ থেকে 1000 টাকা দিয়ে বললাম, মামনি এই টাকা রাখো। বাচ্চাটি কিছুক্ষণের জন্য খুশি হলেও পরে না করে দিল। কি হলো নাও? না, আমরা ভিক্ষে নেই না, আপনি আমাদের কাছ থেকে ফুলগুলো নিয়ে টাকা দিলেই হবে।
কেয়ার করার। সব ফুল নিয়ে নিলাম ওদের কাছ থেকে। আচ্ছা এবার বলো, তোমাদের কে কোন ক্লাসে পড়ো? আমরা দুবেলা ঠিকমতো খেতে পাই না, পড়াশোনা করব কিভাবে? কথাটা শোনার পর কী বলবো বুঝতে পারছিলাম না, তাই দেরি না করে আমাদের রেস্টুরেন্টে নিয়ে গেলাম। শোনো, তোমরা ভিতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। ভাইয়া আমাদের ঢুকতে দিবে না? আচ্ছা আমি দেখতেছি, এই নাও এই কার্ড রাখো, ঢুকতে কেউ বাধা দিলে এই কার্ড দেখাবে, কেমন? আচ্ছা ঠিক আছে। এই বলে রেস্টুরেন্টের দিকে হাঁটা দিলাম আর গাড়ি পার্ক করতে গেলাম। বাচ্চারা রেস্টুরেন্টে ঢুকবে এমন সময়, এই বাচ্চারা তোমরা কই যাও? কেন আঙ্কেল, ভেতরে খেতে যাবো? না, তোমাদের ঢুকতে দেওয়া হবে না। কেন আঙ্কেল? তোমরা ভিখারি, তোমাদের ঢুকতে দেওয়া হবে না। আর তাছাড়া তোমাদের কাছে টাকা আছে? না আঙ্কেল। টাকা নেই? তাহলে এখানে কেন এসেছো? যাও, বাহিরে যাও। আঙ্কেল, আমাদেরকে একজন এখানে নিয়ে এসেছে আর বলেছে কেউ ঢুকতে না দিলে এই কার্ডটা দেখাতে। দেখি কি কার্ড। দারোয়ান কার্ড দেখে চমকে উঠেছে, কেননা কার্ডটা হচ্ছে এই রেস্টুরেন্ট মালিকের। তাই দারোয়ান ওদেরকে ভেতরে ঢুকতে দিল আর ওদের সবাইকে বসার জায়গায় বসতে বলল। এরপর ওখান থেকে চলে আসলো। একটু পর ম্যানেজারের আগমন। দারোয়ান, দারোয়ান, দারোয়ান। কি হয়েছে স্যার? ওদের এইখানে কে ঢুকতে দিয়েছে? আমি স্যার। কার অনুমতি নিয়ে এখানে এসেছে? আমার অনুমতি নিয়ে এসেছে। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ আমি। আর শুনুন, ওরা যা খেতে যায় তাই খাওয়াবেন, কোনো কিছুর যেন কমতি না হয়, আর আপনি এসবের দেখাশোনা করবেন। আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব কিছু দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে যান। তারপর ওদের খাওয়া অবধি আমি অপেক্ষা করতে লাগলাম। এদিকে মোবাইলে একটা কল আসলো, তাকে এদিকে সাজ ফোন করেছে। কেমন আছো? ভালো। কই তুমি অফিসে আসলে না যে? এই তো আরও 2 ঘন্টা পর আসবো। কোনো সমস্যা? আসলে আমি ছুটি নিতাম। কেন, কোথাও যাবে? হ্যাঁ, আব্বুকে নিয়ে শপিং মলে যাব, কিন্তু ম্যানেজার বলেছে তোমার থেকে ছুটি নিতে। আচ্ছা সমস্যা নেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। ঠিক আছে, বাই। এদিকে বাচ্চাদের খাওয়া শেষ হলে ওদের নিয়ে শপিং মলে যাই। ওখানে ওদের সবার পছন্দের জামা কিনে দিই, সাথে ওদের মা বাবা ভাই বোনদের জন্য। ওদের প্রত্যেককে দেখে মনে হচ্ছে ওরা অনেক খুশি হয়েছে। ওদেরকে নিয়ে যে দোকানের বাইরে আসছি, তখন দেখি শাহজ আর ওর আব্বু আগমন। হাই আঙ্কেল, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। আজকে অফিসে যাওনি? না আঙ্কেল, আসার সময় কিছু সমস্যা হয়েছিল তাই। কি সমস্যা তোমার? কিছু হয়নি তো? আমার কিছু হয়নি, এই পথচারীদের জন্য কিছু জামা কিনে দিলাম, ওদের খাবার খেয়ে দিলাম, এই আর কি। তা বাবা, তাই বলে এত কিছু? তাতে কি, ওরা খুশি হয়েছে, এতে আমিও খুশি। তা কত টাকা বিল হলো? এই কত আর হবে, 70,000 টাকা। কি হলো, এইগুলো তুমি মাসে কত টাকাও বা বেতন পাও? শুধু শুধু এতগুলো টাকা খরচ করতে গেলে? আঙ্কেল আপনারা কেন এসেছেন? এত সাজ জেদ করছিল, কিছু গহনার জামা কিনবে। ও আচ্ছা, আমি তাহলে যাই। আরে কই যাও, তুমি আমাদের সাথে থাকো। আচ্ছা আঙ্কেল, আমি এদেরকে বাইরে দিয়ে আসি। ওদের সবাইকে বাইরে দিয়ে এসে ওনাদের কাছে আসলাম। চলুন আঙ্কেল। প্রথমে আমরা হীরের দোকানে গেলাম। ওখানে সাজ কয়েকটা হীরের কানের দুল পছন্দ করে। যখনই কানে পড়তে গেল, তখন দেখলো আমি যে একজোড়া কানের দুল দিয়েছিলাম ওটা ওর কানের ছিল। যখন ও ওটা খুলতে যাবে, তখনই জহরি বলে উঠল, আরে আপা, আপনার কানে তো অলরেডি হীরের দুল আছে। আরে না, হিরে হতে যাবে কেন? এতগুলো হিরে না, কিন্তু হীরের মতো দেখতে লাগে। না আপা, এটা যে সেই হিরে নয়, এটার দাম বর্তমানে 10 লক্ষ টাকা। এই হিরে আপনি যে সে দোকানে পাবেন না। সাজ আকাশের মুখের দিকে তাকিয়েছিল। দেখো, হয়তো দোকানদার ভুল করে দিয়েছিল। কে কি দিয়েছিল? কিছু না আব্বু। তোর কোনটা পছন্দ হয়েছে রে মা? না বাবা, আমার লাগবে না। এই বলে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এরপর সাজের জন্য কয়েকটা জামা কিনলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যে যার মতো বাড়ি রওনা দিলাম। কি রে মা, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেখো না আব্বু, আমার এই কান দুল দুটো নাকি হীরের, তাও আবার যে সে হিরে নয়, অনেক দামি। এগুলো নাকি বাহিরের দেশ থেকে আনা হয়। সাজ, তুমি এইগুলো কোথায় পেলে? আব্বু, এগুলো আমাকে আকাশ আমার জন্মদিনে আমাকে গিফট করেছে। আকাশ ছেলেটা দেখতে কিন্তু খারাপ না, তা ওর বাড়ি কোথায় আর পরিবারে কে কে আছে? বাড়ি কোথায় আমি জানি না, ও বাবা মায়ের একমাত্র সন্তান আর আমাদের কোম্পানি দেখাশোনা করে। আচ্ছা ঠিক আছে।
এদিকে আমি বাসায় এসে দিলাম ঘুম। সকালবেলা ফ্রেশ হয়ে নিচে নেমে আমি যে দেখলাম তাতে মোটেও প্রস্তুত ছিলাম না, কেননা সাজের বাবা আমাদের বাড়িতে আব্বুর সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতেছে। তাই আমি ওনাকে না দেখার বান করে ওখান থেকে চলে আসলাম, কেননা উনি আমাকে দেখলে চিনে ফেলতে পারেন। বাইরে এসে গাড়ি করে অফিসের দিকে রওনা দিলাম। গিয়ে দিকে সাজ ওর ডেস্কে বসে আছে, বসে বসে কাজ করতেছে। কখন এলে আমার জান? এই তো 10টা বাজে, আর তুমি আসলে 11টা বাজে। এভাবে আসলে তোমার চাকরি মনে হয় আর থাকবে না। আমার চাকরি কে খাবে? আচ্ছা তুমি যাও, আমার অনেক কাজ আছে। তুমি আমার রুমে আসো, কথা আছে। এখন না, 1 ঘন্টা পর আসি। আচ্ছা ঠিক আছে বলে নিজের রুমে চলে গেলাম। টেবিলের দিকে অনেকগুলো ফাইল, তাই দেরি না করে একটা একটা করে ফাইল দেখতে লাগলাম। সবগুলো দেখতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। একটু পর দেখি ম্যানেজারের ফোন এসেছে। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, আর সাজ ম্যাডামও। আচ্ছা পাঠিয়ে দাও। আকাশ রিমোট দিয়ে রুমের দরজা খুলে দিল। বাইরে তাকিয়ে আকাশ তো পুরোই অবাক, কেননা সাজ ওর আব্বুকে নিয়ে এসেছে। তাই আকাশ চমকে উঠে বলে ফেলে, হ্যাঁ আঙ্কেল, আপনি এখানে তো কষ্ট করে আসতে গেলেন, আমাকে বলতেন আমি না হয় চলে আসতাম। তা কি করে হয়, যেহেতু দরকার আমার তাই আমাকে তো আসতে হবে। আচ্ছা আঙ্কেল, কী খাবেন, চা না কফি? না বাবা, কিছু খাবো না। তা তোমাদের বস কোথায়? তার সাথে আমার কিছু কথা আছে, আর ওনাদের কোম্পানি থেকে আমার কয়েক কোটি টাকার মাল লাগবে। কিন্তু তুমি তো জানো না আমার কাছে একদম পুরো টাকা নেই। এই নিয়ে আমি এই কোম্পানির মালিকের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওনারা বললো তার ছেলের কাছে যেতে, সব কিছুর দায়িত্ব নাকি ওনার হাতে। তাই আমার এখানে আসা। আকাশ খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। এছাড়া আর কিছু লাগবে বলবেন। কিন্তু এই কোম্পানির ছেলে ও কই? ও ছাড়া তো এরা কিছুই দেবে না। আঙ্কেল, এই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আমি সব দেখছি। এই বলে ফোন করে ম্যানেজারকে আমার রুমে আসতে বললাম। আমাকে ডেকেছেন? ওনাকে আপনার সঙ্গে করে নিয়ে যান, আর আমাদের গোডাউন থেকে যা কিছু ওনার লাগে আপনি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে সব কিছুর ব্যবস্থা করে দিন। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন, কি করলাম? এই যে ওনাদের কিছু না জানিয়ে এত বড় ডিসিশন নিয়ে ফেলছো, এখানে কিন্তু কোটি টাকার পণ্য। অসব তোমাকে চিন্তা করতে হবে না। অনেক বড় উপকার করলে। আমার কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। আজ তাহলে আসি। আচ্ছা আঙ্কেল। এরপর শাহজ আমার সাথে অনেকক্ষণ কথা হওয়ার পর হঠাৎ করে শাহজ বলে উঠল, আকাশ, তুমি আজকে আমাদের অনেক বড় উপকার করলে, নয়তো আমাদের পথে বসতে হতো। কি বলো তুমি? আমি থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর শোনো, আর কোনো সাহায্য লাগলে অবশ্যই বলবে। কোম্পানির মালিকদের সাথে একবার কথা বললে হতো না? ওনারা যদি পরে কোনো ঝামেলা করে? তুমি কোনো চিন্তা করো না, কিছুই হবে না। তবুও আমার ভয় হয়। কাকে নিয়ে? তোমাকে নিয়ে। এত ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। আচ্ছা, আমি কাজ ফেলে এসেছি, ওগুলো শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এইভাবে কেটে গেলো কয়েকদিন। সাজ আমাকে ওদের বাড়িতে রাতে ডিনার করতে ইনভাইট করলো। আমি না করতে পারলাম না, তাই ওই দিন চলে গেলাম সাজের বাড়িতে। বাড়িতে ঢুকবে এমন সময় কয়েকটা মেয়ে এসে আমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করলো, আবার ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে আরও অবাক হলাম, কেননা বাড়িতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এরপর সাজের আব্বু এসে আমাকে সবার সাথে পরিচয় করে দিলেন। আমি আশেপাশে তাকাচ্ছি, কিন্তু সাজকে কোথাও দেখতে পেলাম না, তাই সোজা ওর রুমে চলে গেলাম। গিয়ে থেকে সাজের সাথে ওর আরও অনেক বান্ধবীও আছে, কিন্তু এখনও আমায় দেখতে পায়নি। ওর কয়েকটা বান্ধবী আমাকে দেখা মাত্রই আমার সাথে আলাপ করার জন্য চলে আসলো। সবাই একসাথে বলে উঠল, হে ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, তোমার? জি, আমরাও ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। হঠাৎ সাজ কোথা থেকে এসে বলে উঠল, উনি হচ্ছে তোদের দুলা ভাই, তাই কোনো লাইন মারা চলবে না। এসো ওদের সাথে তোমার আলাপ করে দে। এ হচ্ছে তিথি, তানু, স্যামিলি, সুইটি, সুরাইয়া, সাজিয়া, আর এই দুজনকে তো তুমি চিনো, কলি ও সুমি। আর এরপর সব বান্ধবী আমার সাথে গল্প করতে লাগলো। আমি ওদের সাথে অনেক হেসে হেসে কথা বলতেছি। মাঝে মাঝে সাজের দিকে তাকিয়ে দেখি ওর আগে ফুসতেছে। হঠাৎ করে তানু বলে উঠল, ভাইয়া, আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো, তোমার কি প্রশ্ন? ভাইয়া, আপনি না অনেক হ্যান্ডসাম। আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে। আকাশ কি বলবে বুঝতে পারছে না, সেজন্য কি চুপ হলো করে ভাইয়া, আছে। কিছু বলছেন না যে? কিছুক্ষণ চুপ থাকার পর রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে এসে দেখি অনুষ্ঠান প্রায় শুরু হওয়ার দিকে। এখানে যারা এসেছেন এদের অনেকেই আমি চিনি, কেননা প্রত্যেক ব্যক্তি আমার কোম্পানি থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে। একে একে সবাই এসে আমাকে সালাম জানালো। আমি সবার সাথে সালাম বিনিময় করলাম। এরই মধ্যে আঙ্কেল মানে সাজের আব্বু সবাইকে ডাকলেন। সাজ ও তার বান্ধবীরা নিচে নেমে এলো। আঙ্কেল এই পার্টি কেন রেখেছেন তা বলতেছেন। সবাই ওনার দিকে তাকিয়ে আছে। উনি বিজনেসে লাভ হওয়ায় এই পার্টি দিয়েছেন। সবাই একসাথে হাতে তালি দিয়ে
উনি আমাকে ডেকে আমার হাতে 2 কোটি টাকার চেক তুলে দিলেন। সবাই খুশি অবাক হয়ে গেল, কেননা উনি আমাকে এতগুলো টাকা দিলেন। এরপর উনি সব ঘটনা খুলে বললেন। নাচ গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনেক রাত হয়েছে, তাই আমি ওখান থেকে চলে আসি। সকালে ঘুম থেকে উঠে দেখি সাজ ফোন করেছে। হ্যালো আকাশ, হ্যাঁ বলো। একটু রেস্টুরেন্টে আসতে পারবে? কেন, কোনো সমস্যা হয়েছে? তা তেমন কিছু নয়, আমার বান্ধবীরা বলেছে তোমাকে নিয়ে আসতে, তাই। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। তাহলে চলে এসো। ওকে, তুমি ওয়েট করো। এরপর গাড়ি করে রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে আমি তো পুরো অবাক, কেননা তানু আজকে সবার থেকে অনেক সেজে এসেছে। রেস্টুরেন্টে ঢুকবো, তানু দৌড়ে এসে আমার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। আমি তো ব্যাপারটাকে খেয়ে গেলাম। হাই, আমাকে চিনতে পেরেছেন? ওই দিন আপনার সাথে সাজের বাড়িতে দেখা হলো। ও। তানু তার হাত ধরে, আরে এখনো চিনতে পারছে না? এবার মনে পড়েছে, তাকে দিকে সাজ রাগে বসছে। তবে আজ যাই বলে না কেন, তানুকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। এবার তাহলে হাত মিলান। ও হ্যাঁ। হ্যান্ডশেক করা হলো, হাতটা ছাড়বি? ও হ্যাঁ, তাই তো। বলি হাত ছেড়ে দিল। তা কি জন্য ডেকেছেন, এবার যদি একটু বলেন। আমি জানি না, তানু সবাইকে বলেছে, তাই তো এখানে আসলাম। তাই বলে অফিস ফাঁকে দিয়ে? কি করব, তানু এত করে বললো যে ফেলতে পারলাম না। আচ্ছা, তোমাদের মধ্যে আমাকে কেন ডেকেছো? আপনাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলেন, কি বলবেন। এরপর তানু যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কেননা তানু সবার সামনে আমাকে। আকাশ সহ সবাই অনেক চমকে উঠল। সাজ তো প্রায় ভেবাচাকা খেয়ে উঠল। কি বলবো, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। হঠাৎ সাজের চেঁচানো আওয়াজ শুনে হুঁশ ফিরে এলো। কি রে, এরকম চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করবো শুনি? তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করলি, আর আমি চুপচাপ দেখবো? কি আকাশ, তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার জান, আমার সব কিছু ওকে ঘিরে। কই, আমাকে তো কিছু বলিসনি। তুই যে আকাশকে প্রপোজ করবি সেটা কি আমাদের বলেছিস? সরি রে, আমি ভেবেছিলাম তোদের সারপ্রাইজ দিব। এই যে, আপনাদের কথা বলা শেষ হলে আমি কি কিছু বলতে পারি? তুমি কিছু বলবে না? যাক বাবা, আমি কি করলাম? কি দরকার ছিল ওর সাথে হ্যান্ডশেক করার আর এখানে আসার? তুমি তো আমাকে বললে এখানে আসতে। ও হ্যাঁ, আমি তো বললাম, এখন কি যে করি। আমার খিদে পেয়েছে, সকালে কিছু খেয়ে আসেনি। কি, তুমি এখনো কিছু খাওনি? না খেলে তো তোমার শরীর খারাপ করবে। এই বলে সাজ ওয়েটারকে দিয়ে খাবার অর্ডার করে। ওয়েটার খাবার আনলে নিজ হাতে আকাশকে খাইয়ে দেয়। অজান্তে চোখের কোনায় পানি চলে আসলো, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। সাজ আকাশকে অনেক ভালোবাসে, আকাশের কোনো কষ্ট দেখতে পারে না। আকাশ ও সাজকে খাইয়ে দিল। দুজনেরই খাওয়া শেষ। এইদিকে সাজের বান্ধবীরা ওদের দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু সাজের সেই দিকে কোনো খেয়াল নেই। এইদিকে সাজের বান্ধবীরা সবাই ওদের কাছে এসে বলে, বাবা, বিয়ের আগে এত ভালোবাসা। দেখো তানু, তুমি নিশ্চয়ই তোমার উত্তর পেয়ে গেছো। হ্যাঁ ভাইয়া। তাহলে চলো আমরা অফিসের দিকে যাই, আজকে অনেক বড় একটা ঢিল আছে। হ্যাঁ চলো, কিন্তু এই ড্রেসে কি ঢুকতে দিবে? কি যে বলো না, আমি আছি তো। আর হ্যাঁ, তোমরা সবাই অবশ্যই খেয়ে যাবে। বাই। এই বলে আমি আর সাজ অফিসে চলে আসলাম। অফিসে এসে দুজনেই মিটিংয়ে চলে আসলাম। এদিকে মিটিং চলতে থাকে, আর আমি লক্ষ্য করি যে একটা ছেলে সাজের দিকে বারবার তাকাচ্ছিল। আমি ছেলেটাকে চোখের ইশারায় বারবার বারণ করতে থাকি, কিন্তু ছেলেটা কোনো কথাই শুনতে চায় না। তাই বাধ্য হয়ে ছেলেটাকে রুম থেকে বের করে দিলাম। এরপরে শুরু হলো আসল ঘটনা। যে ছেলেটাকে বের করে দিলাম, ওদের সাথে আমাদের কোম্পানির ডিল হতে চলছিল, কিন্তু এখন ডিলটা ক্যান্সেল হয়ে যায়। এ নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন জাগে, কেন ছেলেটিকে বাহির করে দিয়েছি। এ নিয়ে একটা বোর্ড মিটিং হয়, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। সাজের দিকে আমি কাউকে দেখাতে দিব না। এরপর বোর্ড মিটিংয়ে আবু আসলো, এসে আমাকে অনেক কথাই বললো, কেন ছেলেটিকে আমি অপমান করে বের করে দিয়েছি। আকাশ ওর আব্বুকে সবটা খুলে বলল। একদম ঠিক করেছো মাই সন, আমার বৌমার দিকে যেন কেউ কুনজরে তাকাতে না পারে। আচ্ছা আব্বু, এখন আসি। তাই রুম থেকে বেরিয়ে সাজের কাছে চলে আসলাম। আসতে সাজ আমাকে প্রশ্ন করা শুরু করলো, কোন ছেলেটাকে রুম থেকে বের করে দিয়েছো? কি হলো, তোমার মুখটা এমন কেন? না কিছু না। আচ্ছা, ওই ছেলেটাকে তখন বের করে দিলে কেন? ও তোমার। কি হলো, থামলে কেন, বলো আমার কি? না কিছু না। আচ্ছা শোনো, শুনলাম বড় স্যার এসেছেন, তোমাকে যদি এই অফিস থেকে বের করে দেয়? তা পরে দেখা যাবে, তোমার দিকে আমি কাউকে তাকাতে দিব না, তুমি শুধু আমার। আচ্ছা ঠিক আছে, যখন আমি অফিসে থাকবো না, মানে ধরো তুমি আমার কাছে থাকবে না, তখন কি হবে? এর ব্যবস্থা আমি করে ফেলেছি। কি করছো? তোমার বডিগার্ড ঠিক করে ফেলেছি।
কি বডিগার্ড? হ্যাঁ, তবে চিন্তা করো না, ওরা মেয়ে 4 জন থাকবে সবসময় তোমার পাশে। কেননা সাহস তোমাকে সবটা বলা যাবে না, নয়তো তুমি ভয় পেয়ে যাবে। আমি বডিগার্ড দিয়ে কি করব? তোমাকে কিছু করতে হবে না। তুমি যখন বাসা থেকে বের হবে তখন ওরা তোমার পাশে থাকবে, তুমি যেখানে যাবে ওরা তোমার পাশে থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বড় স্যার তোমাকে কিছু বললো না? ওসব তোমাকে ভাবতে হবে না। আচ্ছা এখন তুমি বাসায় যাও। তুমি আমাকে ড্রপ করে দাও। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর সাজকে নিয়ে ওর বাসায় নামিয়ে দিয়ে আসলাম, আর সাথে বডিগার্ডদেরও বললাম সাজের দিকে খেয়াল রাখতে। কিন্তু কোথা থেকে সাজের আব্বু এসে বডিগার্ড না রাখার জন্য না করে দিলেন। কেয়ার করার বডিগার্ডদের টাকা দিয়ে বুঝিয়ে যেতে বললাম। এসো বাবা, ভিতরে এসো। না আঙ্কেল, আজকে না, অন্য একদিন। এখনই এসো। আব্বু যখন এত করে বললে চলো না। আচ্ছা ঠিক আছে চলো। ওখানে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। যাওয়ার আগে সাজকে বললাম, কাল থেকে তোমাকে আমি অফিসে নিয়ে যাব, আর আমি নিয়ে আসব। আর শোনো, যদি কখনো কোথাও যেতে হয় তাহলে আমাকে বলবে, আমি তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে। সকালে রেডি হয়ে থাকো, আমি নিতে আসবো। ওকে, রেডি হয়ে থাকবো। তারপর আমি গাড়ি ড্রাইভ করে এরই মধ্যে বাড়িতে চলে এসেছি। এসি বেল চাপতে আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, তারপর 3 জন একসাথে ডিনার করব। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। তারপর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে সবাই ডিনার করতে লাগলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সাজকে ড্রপ করার জন্য ওদের বাড়িতে চলে গেলাম। বাড়ির সামনে এসে সাজকে ফোন দিয়ে নিচে আসতে বলি। একটু পর সাজ নিচে নেমে এলো। ওয়াও, তোমাকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তোমার ঢং করা শেষ হলে তাহলে এবার চলি, নয়তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। এইভাবেই সাজকে নিয়ে প্রতিদিন অফিসে যেতাম আর আসার সময় নিয়ে আসতাম। এভাবে কেটে গেল 2 মাস। সামনে আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে, তাই দুজনে এই নিয়ে খুব চিন্তিত। আজ আমাদের রেজাল্টের দিন। আমি আর সাজ কলেজে গেলাম। বন্ধুরা ছিল, সবাই মিলে অধীর আগ্রহে নিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। একটু পর স্যার আসলেন, আমাদের রেজাল্ট নিয়ে প্রথম স্থান অধিকার করার নাম ঘোষণা করলেন। সে আর কেউ নয়, সে হচ্ছে আমি, আর দ্বিতীয় স্থান সাজ পেয়েছিল। আমরা দুজনে অনেক খুশি হয়েছিলাম। এই উপলক্ষে সব বন্ধুরা মিলে আমরা আজকে একটা পার্টির আয়োজন করেছিলাম। পার্টিতে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম। ওখানে আমরা অনেক নাচ গান করতে অনেক রাত হয়ে যায়, তাই সবাই মিলে ওই দিন ওই হোটেলে রাত কাটাই। পরদিন সকালে সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। তারপর রুমে গিয়ে শুয়ে পড়ি। দুপুরবেলা ঘুম থেকে উঠে দিকে সাজ ফোন দিয়েছিল, তাই ওকে তাড়াতাড়ি করে বেক করলাম। অফিস থেকে ওর কান্না ভেসে আসছে। আমার জান প্যাকেটে কাঁদছে কেন? আব্বু আমার বিয়ে ঠিক করেছে। কি? হঠাৎ করে বিয়ে কেন ঠিক করলো? আমি জানি না, প্লিজ তুমি কিছু একটা করো আকাশ। ডোন্ট ওয়ারি। আচ্ছা কার সাথে তোমার বিয়ে ঠিক করেছে? আমি জানি না আকাশ, সকালে আব্বু হুট করে এসে বলল আজকে নাকি আমার বিয়ে। এখন আমি কি করব? আমি তো বাসা থেকে বেরও হতে পারছি না। তুমি একটা কিছু করো, নয়তো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার সাথে পালাতে পারবে? আঙ্কেল আমাদের সাথে এমনটা কেন করলো? আচ্ছা তুমি আসবে কি করে? বাসার চারিদিকে অনেক গার্ড রয়েছে। তুমি চিন্তা করো না, আমি 15 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে। তাই আমি দেরি না করে আমার টিমকে ফোন করে সব বুঝিয়ে দিলাম। তাই ওরা আমার আগে গিয়ে সব কিছু নিজেদের কন্ট্রোলে আনলো। আমি গাড়ি থেকে নেমে সাজের রুমে গেলাম। সাজ আমাকে দেখতে পেয়ে যেন ওর প্রাণ ফিরে পেল, দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরলো। তুমি এসো আকাশ, আমি জানতাম তুমি অবশ্যই আসবে। সাজ চলো, আর বেশি দেরি করা যাবে না। এই বলে সাজকে নিয়ে বাসা থেকে বের হয়ে দেখি বাসার সামনে 100 জনের মতো পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে সাজ প্রচণ্ড ভয় পেয়েছে। আকাশ এখন কি হবে? ওরা তো তোমাকে। এই বলে কাঁদতে শুরু করলো। কিছুই হবে না, দেখো আমি কি করি। অল গার্ডস পজিশন। এই কথা বলাতে আমার টিমের লোকজন বাড়িতে ঢুকে আমাকে আর সাজকে ঘিরে রেখেছে যাতে আমাদের কিছু না হয়। এদিকে সাজ কিছুটা শান্তি পেল। তুমি চিন্তা করো না সাজ, আমি আছি তো। গার্ড কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তোমরাও ফায়ার করা শুরু করবে, সে যেই হোক না কেন। মিস্টার আকাশ চৌধুরী, আপনি এটা করতে পারেন না। আপনি আপনার গার্ডদের এরকম আদেশ দিতে পারেন না। কেন পারেন না বলতে পারেন? আমরা আইনের লোক, আর ওনারা শুধুমাত্র বডিগার্ড। কে বলেছে আপনাকে? এখানে যারা আছে সবাই সরকারি চাকরি করে। আপনাকে বোঝানোর মতো আমার কাছে সময় নেই, তাই আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, নয়তো আপনার জীবনে চলে যেতে পারে। তুমি কি আমাকে মারার হুমকি দিচ্ছ? হুমকি কেন দেব? আমার পথ আগলে দাঁড়ালে মেরেই ফেলবো। কই থেকে যেন আঙ্কেল চলে আসলো।
এই তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে নিয়ে? যেখানে গেলে আপনার মেয়ে সুখী হবে সেখানেই। তোমার মতো ভিখারির কাছে আমার মেয়ে কখনো সুখী হবে না। তুমি হয়তো ভুলে গেছো, বাবাও যদি তোমাকে কোম্পানি থেকে পণ্য না দিত তাহলে আজ তুমি পথের ভিখারি হয়ে থাকতে। আমি এত কিছু বুঝি না, আমার মেয়েকে যেতে দিব না। ও তাই নাকি? তা কে আটকাবে আমাকে? আমি আটকাবো তোমাকে। পেছন থেকে কারো শব্দ পেয়ে ফিরে তাকালাম, দেখে মনে হচ্ছে বর। হাসতে লাগলাম। কি, তুমি আটকাবে আমাকে? হ্যাঁ, আমি আটকাবো তোমাকে। কথাটা বলতে তোমার ভয় করছে না? আমার চারিদিকে এত লোকজন দেখে। ভয় করবে কেন? তুই জানিস আমার ক্ষমতা কত? ও তাই নাকি? দেখি তোর কত ক্ষমতা। আকাশ, আমার ভয় করছে। আমি আছি তো। এই বলাতে সাজ আমাকে আঁকড়ে ধরলাম। ভাগলি আমার। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার ক্ষতি হবে না। এদিকে তাকিয়ে দেখি ছেলেটা কাকে যেন ফোন করছে। এতে আমার কি, যাকে করার করুক। 10 মিনিটের মধ্যে এখানে বাহিনী চলে আসবে। এবার দেখি ওদের হাত থেকে তোকে কে বাঁচায়। সাজ 10 মিনিট অনেক সময়। চলো আমরা ওই দিকটায় বসি। আমার না ভয় করছে আকাশ, তুমি কিছু একটা করো। ভয় পাও কেন তুমি? আমার সাথে 50 জন লোক আছে। এদের হাতে বন্দুকের গুলি তোমাদের দেওয়ালে পড়লে দেওয়াল পর্যন্ত ফুটো হয়ে যাবে। গার্ড, তোমরা সবাই পজিশন নিয়ে নাও। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। মনে হয় আপনার চাকরি না খেলে আপনার শান্তি হবে না। এই বলে মোবাইল বের করে ফোন করি। যা বলার ফোনে বলেছে। এই 5 মিনিটের মধ্যে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার ফোন চলে আসবে। তাকে থেকে অফিসার ঘামছে। একটু পরে অফিসারের মোবাইলে ফোন আসলো। অফিসার কাপা কাপা হাতে ফোন রিসিভ করলো। হ্যালো স্যার। আপনাকে চাকরি বরখাস্ত করা হলো। কিন্তু কেন স্যার? ওইদিকে ফোন কেটে দেওয়ার আওয়াজ আসছিল। কোনো লাভ নেই, এবার আপনার ক্ষমতা দেখান। প্লিজ স্যার, আমার চাকরিটা বাঁচিয়ে নিন। আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, আমি দেখব। আপনি এখানে আপনার টিমকে নিয়ে চলে যান। ঠিক আছে, এই চলো সবাই। প্লিজ আপনারা যাবেন না। না গেলে আমার চাকরি থাকবে না। এই চলো সবাই। এরপর সমস্ত পুলিশ চলে যায়। এদিকে বরের দিকে তাকিয়ে দেখি এখনো দাঁড়িয়ে আছে। হেজে মিস্টার, আপনার নামটা যেন কি? রাশেদ রহমান। কই আপনার লোকজন কই? কাউকে তো দেখতে পাচ্ছি না। এদিকে আমার আবার তারা আছে। শ্বাসকে নিয়ে বাসায় তো ফিরতে হবে। এই তো সবাই চলে এসেছে। আমি তাকিয়ে দেখি প্রায় 20 জনের মতন লোক এসেছে। তাকিয়ে দেখি এরা সবাই তো আমার টিমের। ওরা এখানে কেন? ওইদিকে ওরা আমাকে দেখতে পেয়ে আমার কাছে ছুটে আসে। তাদেরকে সাহায্য ভয় পেয়ে যায়। আর রাশেদের মুখ দেখে মনে হচ্ছে অনেক খুশিতে আছে। ওরা সবাই আমার সামনে এসে আমাকে স্যালুট করলো আর বলল, স্যার, আমরা খবর পেয়েছি এখানে নাকি বিরাট বড় বোমা হামলা হবে। কিন্তু স্যার আপনি এখানে? এখানে কোনো বোমা হামলা হবে না। কিন্তু স্যার আমাদের যে ফোন করে বলেছে। কেউ তোমাদের ভুল ইনফরমেশন দিয়েছে। আচ্ছা স্যার, আমাদের টিমের লোকজন দেখি সবাই এখানে। কোনো সমস্যা স্যার? না, আজকে আমার না কিছু না। শেষ, চলো আমরা যাই। স্যার, আমাদের তাহলে ভুল ইনফরমেশন দিয়ে আনা হয়েছে। কে সে? ওই যে বড় ড্রেস পরা ছেলেটা আছে না, ওকে তোমরা এখানে একটু শাস্তা করো। ওকে স্যার। এই বলে রাশেদ নামের ছেলেটাকে কিছুক্ষণ মেরে তারপর ছেড়ে দিল। আকাশ সাজকে নিয়ে বাসায় চলে আসে। এই আকাশ। হ্যাঁ বলো। এটা তো তোমার বন্ধুর বাড়ি, আমরা এখানে কেন এসেছি? আগে ভিতরে চলো, তারপর সব বলছি। দরজার সামনে গেলে মা আমাদের বরণ করে নেয়। আমরা ভিতরে আমার রুমে চলে যাই। ওটা তো সেই রুম। রুমটা আজকে অনেক সুন্দর লাগছে, চারিদিকে এত ফুল। একটুবার কাজে আসবে, ততক্ষণ তুমি রেস্ট নাও। কাজে আস্তে আস্তে আমিও রেডি হয়ে নিই। আমরা দুজনেই নিচে চলে যাই। সবাই এসে পড়েছে। কাজে সে বিয়ে পড়াতে শুরু করলেন। শরীয়ত মোতাবেক আমাদের বিয়েটা হয়ে গেল। আমার আর সাজের সুখের দিন কাটতে লাগলো। কয়েকটা মাস যেতেই সাজ প্রেগনেন্ট হয়ে গেল। এতে করে সাজের প্রতি আমাদের খেয়াল আগের চেয়ে বেড়ে গেল। এখন আর সাজকে একা কোথাও যেতে দিই না। হঠাৎ সাজের ব্যথা ওঠে, তাই দেরি না করে সাজকে সবচেয়ে বড় হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার সাজকে নিয়ে ওটিতে ঢুকলো। অনেকক্ষণ পর ডাক্তার খুশির সংবাদ দিল যে আমাদের বেবি হয়েছে। দেরি না করে সাজের কেবিনে চলে গেলাম। দেখি সাজ আমাদের মেয়েকে নিয়ে শুয়ে আছে আর কাঁদছে। কাঁদছো কেন তুমি? আমাদের মেয়ে হয়েছে, অথচ বাবা দেখতে আসলো না। তাতে কি হয়েছে? আমি আছি, বাবা মা তো আছে। এরপর শুরু হলো আমাদের মেয়েকে নিয়ে জীবনের এক নতুন অধ্যায়।